মারতো, এই তোর কয় লাখ টাকা লাগবে, তুই এরকম কেন? হ্যাঁ, ও এসে বলতেছে কিরে তুই কি এরকম কারোর সাথে কিছু করছিস? আমি কি করছিস মানে কি? ডাক্তারে মনে হয় মেমোরি কার্ড দিয়ে বৈরব পাঠাইছিল, তো ওনার মেমোরিতে দেখা গেছে যে এরকম একটা ভিডিও আসছে, ওইখানে তুই কোনো ছেলের সাথে কিছু একটা করতেছিস এরকম। ডাক্তার আমার খুব ইচ্ছে হইতো একটা দরবার বসতো, আমি ওইখানে আগুন থাকতো, আমি আগুনে দাঁড়াইতাম, বলতাম এই যে আমার সতীত্ব তোমরা প্রমাণ করো বা কিছু করো। এমন হয়তো আমি হাঁটতেছি, লোকটা আরেকজনের সাথে কথা বলতেছে, কথার ফাঁকে বলতেছে কিরে রুবিন আয় দেখে যা 12 বেড়ার মাল আইছে। ওমা ওই মেয়েটা দেখে আমাকে এমন ভাবে হাসতেছে, মানে বাংলার সানি লিওন আসছে। মানুষ ফোন দিতেছে, ফোন দিয়ে বলতেছে কি অবস্থা, কি করো, কেমন আছো, কত টাকা রেট নাও, এই নেও সেই নাও। মানে আমি তো আবার নতুন অভিজ্ঞতা, আর কি বলে এগুলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড। জীবন গল্প বলার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com এবং একই সাথে আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888877। আমি আর কথা বাড়াচ্ছি না, শুরুতেই কে রয়েছেন আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। আপনার নামটা একটু বলেন তো। জি, আমার নাম মোসাম্মদ সোমা আক্তার। সোমা আক্তার। আপনার বয়স কত? 30+। আপনার গল্পটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করব এবং আপনার চেহারাও দেখা যাবে। সমস্ত কিছু জেনে শুনে আপনি গল্পটা এখানে বলতে এসেছেন, এতে আপনার কোনো আপত্তি নাই। গল্প প্রচারের পরে যে কোনো ধরনের ইফেক্ট কিন্তু আমাদের যারা এখানে স্টোরি বলে যান তাদের জীবনে পড়তে পারে, পজিটিভও নেগেটিভও। এবং আপনি যখন এই যে ডিসক্লেমারটা সাইন করেছেন, লেটার অফ আন্ডারটেকিং যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু স্পষ্ট করে আপনি সমস্ত কিছু পড়েই তারপরে সাইন করেছেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প আজকের এই লাইফটা। আমি যতটুকু জানি, আমি আপনাদেরকে শুরুতেই আহ্বান জানাচ্ছি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য। জি, শুরু করুন আপনি। আমার আব্বা হচ্ছে সাইড কন্ট্রাক্টর, এইটার ভাটার যে কাঁচামাল পুরাই কাঁচামাল বানাই না, তো 2-3টা ভাটা একসাথে কাজ করতো, প্রচুর টাকা ইনকাম করতো, কিন্তু মানে একটু অন্য নিশা ছিল, মানে জুয়া খেলতো আর কি। মাঝে মধ্যে দেখা যেত হাতে অনেক টাকা হয়ে গেছে, পরে কোনি নাই, কেউ একজন টান দিয়ে দিছে, যাই যায় জানে যে জাহাঙ্গীর একটু বোকা সুকা, টান দিলে আজকে লাখ টাকা পাওয়া যাবো, টান দিয়ে নিয়ে যাইতো, হুট করে 1-1.5 লাখ টাকা রাত্রের বেলা দিয়ে এসে পড়তো। এগুলো আপনি নিজের চোখে দেখেছেন? কত যে ফকির মানুষ যদি ভিক্ষা নিতে আসতো, বলতো উনি কি আমেরিকা থাকে বা আমি ইটালি থাকে, এত সুন্দর ঘর বানাইছিল। আবার দেখা গেল যে উনি বড় ধরনের একটা লস খাইয়ে ফেলছে, মানে ওই যে জোয়া টোয়া খেললা, এটার তো মানুষকে টাকা ফেরত দিতে হবে, এই বাড়ি আবার বিক্রি করে ফেললো। আবার দেখা গেল আমরা ছোট্ট একটা কোনো একটা থাকতেছি, এরকম আম্মা বাপের বাড়ি চলে গেল 6 মাসের জন্য, আমি আমার আব্বার সাথে ছোট ঘরে, মানে লাইফটা আজকে উপরে কালকে নিচে এরকম ভাবে কাটছে আর কি। যাক, তারপরে আমি যখন মেট্রিক পরীক্ষা দিব, তখনও আমার আব্বা হুট করে আম্মার সাথে রাগ করে কই যেন চলে গেল। দেওয়া ছিল, আমার কাকারা দিছিল, একটা ডাক্তার ছিল, একটা ওই টেলিফোনে যে কথা বলতো কি যেন বলে বার্তার দোকান, আরেকটা খলিফার দোকান ছিল। তো ওই যে ডাক্তারটা, উনি হচ্ছে মানে খুব ভদ্রসদ্র, শ্যামলা, সুন্দর চেহারা, উনি আমাকে খুব আদর করতো, খুব, মানে উনি খুব ভালো। যেমন আপনি ধরেন, আপনি যেরকম দেখতে সুন্দর ভালো, আপনারা আমার এজের যেমন তফাৎ, এই টাইপেরই। উনি আমার খুব আদর করতো। উনি বিবাহিত ছিল, 2টা সন্তান ছিল। এখন সবাই ভাবতো যে ওনার সাথে আমার প্রেম, আসলে ওনার সাথে আমার ওইরকম কোনো কিছুই না। আপনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন এই সময়ের গল্প? হ্যাঁ, যখন পরীক্ষা উনি বিয়ে করে 2 বাচ্চা হয়েছে, তারপরেও আপনাকে নিয়ে সন্দেহ করতো? হ্যাঁ। ওনার ওয়াইফ কোথায় থাকতো? ওনার ওয়াইফ বাড়িতে, ওনার আমাদের চাইতে একটু সামনেই ওনাদের বাড়ি, একটু দূরে। আর যে দোকানটা, সেই দোকানটাকে আপনাদের বিল্ডিং? দোকান একেবারে আমাদের ঘরের একদম জাস্ট আমাদের বারান্দার উপরে এই ঘর তোলা। তো উনি আপনার সঙ্গে মানে একটু ইয়ে করে, উনি বলতো তুই ডাক্তারি শিখ আমার কাছ থেকে, নাপা খায়, জ্বর আসলে এটা খাওয়াইবে ওইটা খাওয়াই, এরকম ভাবে। ডাক্তারের দোকান বলতে ওনার নিজের ডিসপেন্সারি বা এরকম কোনো কিছু? হাতুড়ি ডাক্তার আছে না, গ্রাম্য ডাক্তার। ওকে ফাইন, গট ইট। এটা আর কি। তো মানুষ এটা কিছুটা সন্দেহ করতো, আমিও মানে উঠতি বয়সের। তখন আমার ভাইকে সবাই বলল যে ডাক্তার, মানে তোমাদের বাড়ির সামনে এখানে দোকান রাখা তো ঠিক না, দিয়ে দাও, বাদ দিয়ে দাও। তখন আমার কাকারারে বইলে আব্বা দোকানগুলো ছাড়তে বইলা দিছে, ডাক্তারকে সরাই দিছে, ওই বাকিগুলো দোকানও ছাইরা দিছে যাতে কোনো সমস্যা না হয়। উনি চলে গেল, আমি এখান দিয়ে মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিছি, রেজাল্ট চলে আসছে। পরবর্তীতে ভার্সিটিতে আমার খুব ইচ্ছে ছিল যে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিব, যেহেতু আমার আব্বার নাম জাহাঙ্গীর, খুব ইচ্ছে ছিল। আর সবাই বলতো আমি খুব মেধাবী, আমি চান্স পাবো, এটা আমার ফ্রেন্ডরা বলতো। তো ওই আমি কি করছিস মানে কি
এরকম এরকম ডাক্তারের হাতে ডাক্তারে মনে হয় মেমোরি কার্ড দিয়ে ভৈরব পাঠাইছিল, তো ওনার মেমোরিতে দেখা গেছে যে এরকম একটা ভিডিও আসছে, ওইখানে তুই কোনো ছেলের সাথে কিছু একটা করতেছিস এরকম। ডাক্তার ওই ডাক্তার। ওকে। প্রথম কথা হচ্ছে তার সাথে আমার একটা প্রেমের গুঞ্জন ছিল, আবার উনার এখানে এই মেমোরি ব্যাপারটা কিন্তু খুব ক্লোজ। তারপর আমি অবাক যে কি আসলেই তখন আমার ওইরকম কিছুই না, আমি যখন জানি আমার কিছু না তখন তো আমি অবাক হব। আমি অবাক হলাম, হওয়ার পরে আমি কি তাড়াতাড়ি গেলাম ওই ডাক্তারের কাছে। আমি আপনার কাছে বলে কি আছে দেখান তো। হ্যাঁ, উনি খুব খুশি মনে দেখাইতেছে যে দেখা যাচ্ছে যে আমার মতো চেহারা, সেম আমার মতো চেহারা, কিন্তু আমি হাসলে সুন্দর লাগে না। কত বছর আগের গল্প এটা? এটা 2011। 13 বছর 14 বছর আগের গল্প। জি জি। তো 14 বছর আগের ইন্টারনেট বা মেমোরি কার্ড সিস্টেমের জায়গাটা কেমন ছিল এটা কিন্তু আপনাদের একটু রিয়েলাইজ করতে হবে। এখন যেরকম কোনো একটা কিছু ভাইরাল হলে এটার যেরকম ফ্যাক্ট চেকিং একটা ব্যবস্থা থাকে, 11, 12, 13, 14 বছর আগে কিন্তু ওরকম ফ্যাক্ট চেকিং কোনো ব্যবস্থা ছিল না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। জি। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম, উনি ভাই করে দিল, এই যে দেখ, হ্যাঁ আমি দেখতেছি চেহারা আমার মতো, কিন্তু আমি হাসলে সুন্দর লাগে না। ওইখানে মেয়েটা হাসতেছে, খুব সুন্দর লাগতেছে, এমনকি ওর কানে একটা রিং টাইপের পরানো ছিল আর গলায় একটা নেকলেস টাইপের চেন টাইপের আর কি, কিন্তু আমার লাইফে কখনো। এখন আমি মাঝে মধ্যে একটা সুন্দর দুল পরি, লিপস্টিক দিই, তখন একেবারেই না। আমি তো অবাক যে এরকম জুয়েলারি তো আমি কখনো পরি নাই। এটা তো আমি তো বুঝতেছি, আমি অবাক হয়ে গেলাম। মানে ওইখানে এমন কোনো সিনও না যে হয়ে গেছে বা এরকম কিছু না, জাস্ট মনে হচ্ছে মেয়েটা এই যে আমার সামনে ক্যামেরাটা দাঁড় করানো, আমি ক্যামেরায় দাঁড়ানো, আমার শরীরে কোনো কাপড় নাই, আমি এরকম ভাবে আমার শরীরের উপরে হাত দিচ্ছি। ওকে। পেছন থেকে একটা ছেলে এসে জাস্ট আমাকে এভাবে ধরছে। ওই ছেলেটা কি ডাক্তার? না, ওই ছেলের কোনো মুখ নাই, কিছু নাই, জাস্ট মনে হচ্ছে একটা ছেলে পেছন থেকে আসতেছে। হ্যাঁ, তো 1 মিনিট 18 সেকেন্ড, এরপরে আর কিছু নাই, এতটুকুই। কিন্তু আমি তো জানতেছি এরকম তো কখনোই কিছু না, মনে হচ্ছে একটা বাথরুম টাইপের ছোট্ট একটা রুম, এরকম কিছু একটা। তো ওই দিন মানে এত কান্না কাঁদছি যে বলার বাইরে, যে কি হয়েছে, এটা কি। আসলেই তো আমি এমন কিছু করি নাই। ধরেন আমি আপনার সাথে কিছু করলাম, আমি তো জানবো যে ওই রুমটা কেমন ছিল বা ওই দিন রাত বা দিন কি ছিল। আসলে তো এমন কিছুই হয় নাই, এটা কিভাবে সম্ভব? কিন্তু আমি দেখতেছি চেহারাটা আসলেই আমার মতো। হ্যাঁ, তারপর আমি আসলাম, আইসা কান্নাকাটি করতেছি। আমার যে বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, উনি আবার ওনার বাড়ির সামনে দিয়ে আসতেছি কান্না করে, উনি পেছন আসছে, কি হয়েছে তুই এমনি কান্দাছিস কেন? আমি আন্টি এমন হয়েছে। আমি তো আসলে এরকম, তুমি তো জানো, তুমি সব জানো, এরকম তো কখনোই না। আম্মা আসছে, আম্মারে বললাম, মানে আমি কান্নার জন্য বলতে পারতেছি না। পরে আমার আম্মা কি করছে, আমার আম্মা বুঝে নাই তৎক্ষণাৎ কি করবে, আমার আব্বারে বলছে। বলার পরে আমার আব্বা তো দা বটি নিয়ে গেছে ডাক্তারের মায়েরা ফেলবো। তখন পুরো ডাক্তার হাসতেছিল কেন? ডাক্তার হাসতেছিল বলতে উনি বুঝাইতেছে, এই যে দেখ, এখন তো তুই চুয়ে গেছিস। মানে ডাক্তার আপনাকে চড়তে চাইবে কেন? যে ডাক্তার এত আপনার সঙ্গে ভালো সম্পর্ক, সে আপনার না, আমি এখনো বলতেছি, যেহেতু এটা ভিডিও সবাই দেখবে, ডাক্তার কখনোই খারাপ লোক না, উনি খুবই ভালো, ভদ্র, হ্যাঁ, ইনোসেন্ট খুব। কিন্তু উনি চাচ্ছে কি, উনি বুঝাইতেছে যে যেহেতু ভিডিওটা হয়েছে তার মানে আমি এমন কিছু করছি আর আমি হয়ে গেছি, আমি ভালো না। উনি বুঝাইতেছে যে তোরে তো আর কেউ বিয়ে করবো না, আচ্ছা ঠিক আছে আমি তোরে বিয়ে করবো। মানেটা কি? আপনার সঙ্গে যদি সম্পর্ক না থাকে, এখানে কয়েকটা বিষয় আছে, বিষয়গুলো যুক্তিতে আসতে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, আপনার সঙ্গে যদি এরকম সম্পর্ক না থাকে, হুট করে তো উনি আপনাকে এরকম একটা ভিডিও দেখায় ব্ল্যাকমেইল করতে পারে না, যুক্তিতে আসতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই ভিডিওটা, খবরটা ডাক্তার আপনাকে দেখায়নি, খবরটা দিয়েছে অন্য আরেকজন, হ্যাঁ ওই মেয়ে, তাই না? ওই মেয়েটা জানলো কিভাবে? ওই মেয়েটা প্রথমে এসে আমাকে বলছে যে মেমোরিটা আমি দিছিলাম ভৈরবে। মেমোরিটা ওই মেয়ে দিছিল। হ্যাঁ, ওই মেয়েটা ভৈরবে কিভাবে? মানে ওই যে ডাক্তার যে গাড়ি দিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করে, ওষুধ মেডিসিন আনে, ওই ড্রাইভারের কাছে নাকি দিছে। ড্রাইভারের কাছে কেন দিবে ওনার মেমোরিটা? মানে দিছে মূলত ডাক্তার। কেন দিবে? মানে আমি আমার মেমোরি কার্ডটা আমার ড্রাইভারের কাছে কেন দিব? মানে যুক্তিতে আসি আর কি বিষয়টা। আমার তো ব্যক্তিগত একটা জিনিস মেমোরি কার্ড, আমি তো এটা আমার ড্রাইভারের কাছে দিতে পারি না, দেওয়ার কথা না। কিন্তু তাদের কথা ভাষ্যমতে এটা। ওই মেয়েটা জানলো কিভাবে? ওই মেয়েটার সাথে ডাক্তারের কি সম্পর্ক? আর এই মেয়েটার সাথে আপনার কি সম্পর্ক? যে মেয়েটা আপনাকে তথ্যটা দিয়েছে। ওই মেয়েটা আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়াশোনা করছি। ওকে, চাচাতো বোন, জ্যাঠাতো বোন। ওকে, তো এই মেয়েটার কাছে ডাক্তারের ঘরের সামনেই ওই মেয়ের ঘর।
ডাক্তার যেখানে আবার নতুন ঘর নিছে ওর সামনের বিল্ডিংটাই ওদের বিল্ডিং। তো ওই মেয়েটা জানলো কিভাবে এরকম একটা ব্যক্তিগত ভিডিওর কথা? হয়তো বা ডাক্তার জানাইছে কি গো ইমন দেখলাম তোর বান্ধবীরে কই গিয়া, এরকম হইতে পারে আমার যেটা ধারণা। আপনি ওকে জিজ্ঞেস করবেন না এত বড় একটা তথ্য এতবার তুমি জানলে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ও তো এটাই বলছে। ও আমারে প্রথম বলছে যে ও মোবাইলটা পাঠাইছে, যে কিন্তু আমি যখন আমার বাইরে বললাম, আমার ভাই বলতেছে যে একটা অবিবাহিত মেয়ে। হ্যাঁ, আপনি ভাইয়ের প্রসঙ্গে পরে আসেন, আপনার বাবা দা নিয়ে মারতে গেছে, ওই জায়গাটা থেকে আমি যাব। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, গল্পের কিছু গাঁথনি থাকে। জি হ্যাঁ, গল্পের গাঁথনির জায়গাতে আপনি যদি উপযুক্ত উত্তর দিতে না পারেন, আপনি যে কারণে এসেছেন আপনি সেই জায়গাতে সমালোচিত হবেন। এবং সেটা কিন্তু আপনি জেনে শুনে, আমার কাজ প্রশ্ন করা, এবং সেই প্রশ্নের কোয়ালিটিটা জনগণের জায়গা থেকে যেভাবে আসবে সেভাবেই করা। কারণ আপনি বলতে চাচ্ছেন যে এইসব ঘটনার মধ্যে আপনি জড়িত ছিলেন না, তাই তো? পুরো ঘটনাটা আপনি যেভাবে বলছেন সেটাই সত্য। এখন কথা হলো যে যুক্তি থাকতে হবে। তো এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, চাচাতো ভাই বোন যদি এসে আমাকে বলে যে তোর এরকম একটা জিনিস দেখলাম, তাহলে প্রথম কোয়ারি হবে যে তুই কই দেখছিস, কার কাছ থেকে পেলি? আপনি করছিলেন এই প্রশ্নটা? হ্যাঁ বলছি। সে কি বলছে? সে বলছে যে আমি পাঠাইছিলাম তো এখন মেমোরিটা ডাক্তারের কাছে আছে। আমি পাঠাইছিলাম বলতে? ও নাকি মেমোরি দিছে গান টান উঠায় দেওয়ার জন্য। কে? আগে তো মেমোরি পাঠাইতো মানুষ গান বইরা দেওয়ার জন্য, ছবি বইরা দেওয়ার জন্য। কে? ডাক্তার? না না, আমার ওই যে বান্ধবী। হ্যাঁ হ্যাঁ, বান্ধবী মেমোরি দিয়েছে গান ভরে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখেছে ওইখানে এটা ঢুকে গেছে এরকম ভাবে বোঝায়। এইখানে ডাক্তার একটা ভিডিওটা দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কে দিয়েছে সেই ভিডিও? মানে ওই যে দোকান থেকে ভিডিও দিয়ে দিয়েছে। দোকানে গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন না যে তুমি ভিডিওটা আরেকজনকে দিলা কেন? এটা মানে একদম মানে অযৌক্তিক বিষয় হয়ে যায় না? যাই হোক, আপনাকে বলছে, তারপরে আপনি ডাক্তারের কাছে দৌড়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, যেহেতু মেমোরিটা ডাক্তারের কাছে আছে, সে বলছে মেমোরিটা ডাক্তারের কাছে, তাই ডাক্তার। আমি বুঝতেছি না আপনার, সরি, আমাকে প্রশ্নটা করতেই হচ্ছে সুমা। মেমোরি কার্ডটা কার? মেমোরি কার্ডটা মূলত ডাক্তারের। মেমোরি কার্ডটা ডাক্তারের। আপনার কাজিন জানলো কিভাবে যে এই ভিডিওটা এখানে আছে? সে বলতেছে ডাক্তার ওরে ডাইকে না দেখাইছে যে দেখ এরকম এরকম। ডাক্তার তাকে ডেকে এসে দেখাইছে এই ভিডিওটা? জি জি, পরেই ও আমার কাছে আসছে। আচ্ছা, তো ডাক্তার যদি এই ভিডিওটা তাকে দেখায়, ডাক্তার কেন দেখাইছে? ডাক্তার দেখাইছে যে আমি কলঙ্কিত হব, সবাই জানবে। তো আপনি প্রথমে বললেন যে ডাক্তার তো আপনার সাথে খুবই ভালো সম্পর্ক, ডাক্তার আপনাকে আদর যত্ন করে, স্নেহের চোখে দেখে, তো চোখটা তো এরকম না, তাহলে এখন কেন এরকম করতেছে? এখন এরকম করতেছে মানে আমি তো ডাক্তারকে দুষতেছি না, যে উনি যেহেতু ভালো আমি ওনাকে খারাপ কেন বলবো? হ্যাঁ, এটা তো ভালো কাজ। কিন্তু উনি এমনও হয়েছে যে উনি আমাকে মেট্রিক পরীক্ষার আগে বা পরে হ্যাঁ, উনি আমাকে ওনার বোনের কাছে পাঠাইছিল। হ্যাঁ, ওনার বোন আসছিল আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। তো আপনাকে তো আপনি বলেন না কেন শুরুতে? বিয়ে পর্যন্ত চলে গেছে উনি, বিবাহিত মানুষ আপনাকে বিয়ে করতে চাচ্ছে, তাহলে লোকজন আসে। মানে আমার আব্বা গরিব, আমরা গরিব। হ্যাঁ, উনি দুইটা বউ পালতে চাইতেছে, ওনার বউ টাউন থেকে আসছে, ওনাকে তেমন একটা মূল্যায়ন করতেছে না, উনি এটা বুঝায়া উনি আমাকে বিয়ের প্রস্তাব দিছিল। মানে আমার ওই ডাক্তারের বোন। পরে আমি হাসতে হাসতে চলে আসছি। মানে গল্পটা এরকম যে ডাক্তার আপনাকে পছন্দ করতো, যেটা আপনি প্রথম পর্যায়ে গোপন করে গেছেন বা বলেন না? না, ওইরকম পছন্দ না, হয়তো বা উনি চাইছে যে গরিবের মেয়েটা ভালো, দেখি যদি প্রস্তাব দিয়ে দেখি যদি বিয়ে করা যায়, এরকম হয়তো বা। ঠিক আছে, হ্যাঁ, গল্পের গাঁথনিটা এরকম, যেটা আমাকে অনেক করে বের করতে হয়েছে। ওকে ফাইন, তারপরে কি হলো? আপনার বাবা এটা জানার পরে দা নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, পরে সবাই মিললে মানে ডাক্তারকে বাঁচাইছে যাতে কোনো কিছু না হয়, কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের বিপক্ষে। হ্যাঁ, দেখা গেছে যে এলাকার মানুষই ওই ভিডিওটা ওপেন করে লোককে দেখাইতেছে, এই যে দেখো জাহাঙ্গীরের মেয়ে কি করছে। এখন আমার কথা হচ্ছে, আমি তো তাদের এলাকার মেয়ে, আমি একটা কিছু খারাপ করলেও তো তারা এইভাবে দেখাইতে পারে না, কিন্তু তারাই মানে আমাকে উল্টা আরো খারাপ বানাইতেছে বা আমার বিপক্ষে যাচ্ছে, এরকম আর কি। তারপর এটা নিয়ে মানে আমার পক্ষে যে একটা দরবার বসবে, এলাকায় একটা সালিশ বসার কথা না, ওইরকম কেউ তেমন আগাইতেছে না। যাও একজন আসছে, একজন জ্যাঠা এসে আমার জিজ্ঞাসা, ভালো করে কর, সত্যি করে কর, তুই কিছু করছিস কিনা। মানে আমি তখন এরকম ডিপ্রেশনে পড়ে গেছি, আমার আর মানে নিজের এক্সপ্লেন করতে ইচ্ছা হইতেছে না। আমি বলতেছি যে আমি এরকম কিছু করি নাই, আমার আর প্রশ্ন করেন না। একবারে বলছি আমি না তো না, বারবার জিজ্ঞেস করলে আমার এক কথা আর কোনো কিছু বেরোবে। পরে উনি চলে গেল, উনি আমার আম্মারে বললো কি, এখন একটাই কথা যে তোমার মেয়ে তো বলতেছে এরকম কিছু করে নাই, আর ডাক্তারও আমরা কি কইতে পারি, এখন এক কাজ করা যায়, যদি দরবার করতে চাও তাহলে ডাক্তারের কাছে বিয়ে দিয়ে দিতে হইব। এখন তুমি কি বিয়ে দিতে চাও? তোমার আম্মা কইল না, আমার মেয়ে আমি কোনোদিনই ওনার কাছে বিয়ে দিব না। তাইলে আর দরবার করো না, তাইলে চুপ থাকো। এরকমভাবে গ্রামের মানুষ, সরল সোজা মানুষ বুঝে নিত, এইভাবে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিল। আর অন্যান্য মানুষ সবাই ভাববা নিল যেহেতু ডাক্তারের সাথে আমার প্রেমের গুঞ্জন, অতএব ওনার সাথে আমি কিছু একটা করছি আর এটা লিক হয়ে গেছে। ব্যাপারটা গ্রামের মানুষেরও দোষ নাই, তারা সহজভাবে ইজিলি এটা মাইনা নিছে।
তো আমার কাছে কেউ কখনো আসে নাই যে আসলে তুমি এটা করছো, আর আমি কাউকে বলবো যে আসলে আমি এমন করি নাই। সবাই দেখতাম যে আমাকে মানে ঘৃণা করতে লাগলো। আপনি তখন ইন্টারমিডিয়েট পাস করে ফেলছি। কিসে পড়েন তখন আপনি? ইন্টারমিডিয়েট পাশের পরে মাস ওই যে একটা গ্যাপ থাকে না, পরীক্ষা দিয়ে গ্যাপ, মানে রেজাল্ট বের হয়নি। তখন আমি আর পরীক্ষাটা দেই নাই, ভার্সিটি পরীক্ষা দেই নাই, রাগ করে যে আমি আর পড়াশোনা করে কি হবে, বা এমন একটা ভেতরে আসছে আর কি যে আমার লাইফটাই তো শেষ, আর পড়াশোনা করিনি। পরে সবাই যখন এমনি এমনি বলবে বা আমার মন খারাপ হবে, তখন সবাই বললো যে আচ্ছা তো কয়েকদিন নানি বাড়িতে থাকো। তখন আমি প্রায় মনে হয় 9 মাস বা 1 বছর নানু বাড়িতে ছিলাম, পাশের গ্রামে, খুব দূরে না, যাতে করে মানুষের সামনে বেরোতে না হয়। হ্যাঁ, খারাপ লাগে না, মানুষ এটা সেটা বলবে, কিন্তু ওই যে একটা দরবার হলো না, আমি নিজেকে প্রুভ করতে পারলাম না, সবাই ভেবে নিল এটা সত্যই। আমি হাতে গোনা কয়েকজন মানুষ পেলাম যারা আমার সাপোর্ট করছে, যারা আমাকে রাস্তায় দেখা হইলে কিরে এরকম তো তুই না, এটা তো হওয়ার কথা। হাসাহাসি করতো লোকজন দেখলে আপনাকে দূর থেকে, মনে হচ্ছে হাসাহাসি করতো? আরে কত হাসাহাসি করতো, মানে রাস্তা দিয়ে বের হইতাম, মানুষ এভাবে তাকায় থাকতো, মানে ওনার তাকানোটা দেখলে মনে হতো যে আমি, মানে সবার মোবাইলে হচ্ছে হলো এগুলো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এর মধ্যে একজন ফ্রেন্ড ছিল, নাম তমা, ও আমাকে বলতেছে সুমা আমি তো কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না যে ভিডিওটা নকল, তুমি যেভাবে বলতেছ আমি অনেকবার জুম করে দেখছি জানো। তো আমার এখানে একটা তিল ছিল অনেক বড়, এখন রিমুভ করে ফেলছি। আমি তুমি আর একটু জুম করে দেখো তো এখানে একটা তিল আছে কিনা। তো ও বলতেছে আচ্ছা ওইটা তো খেয়াল করি নাই, আচ্ছা দেখ মনে। আমি বলি আচ্ছা দেখার সময় তো পরে পাও কি না পাও, তুমি এক কাজ করো। তখন ওর সাথে যখন কথা বলতেছি, পেছনে একটা স্টুডিও, আমি বলতেছি তুমি আমার এত কাছের, হ্যাঁ আমি একটা অন্যায় করলেও তো তোমার কাছে গোপনে বলতে পারি যে হ্যাঁ ওর সাথে অনেক কিছু হয়েছে। ফ্রেন্ডের সাথে বলা তো খুব মানে কষ্ট কিছু না। তো তুমি আমাকে অবিশ্বাস করতেছো, জানো খুব কষ্ট লাগতেছে, চলো আমি স্টুডিওতে যাই, হ্যাঁ আমি তোমাকে একটা জিনিস দেখাইতে চাই। তখন স্টুডিওতে তো আলাদা রুম থাকে যেখানে মানুষ কাপড় চোপড় চেঞ্জ করে, ওইখানে গিয়ে আমি উপর করলাম, মানে ওই ফ্রেন্ডের, আপনার ফ্রেন্ডকে বোঝানোর জন্য, মেয়ে ফ্রেন্ড। আমি তখন মানে হয়তো একটু খারাপ লাগছে যে আমার এত কাছের ফ্রেন্ডকেও আমার শরীরটা দেখাইতে হইতেছে, মানে বোঝানোর জন্য যে না বোঝানোর জন্য যে তফাৎটা তুমি দেখো। ওকে, তখন আমি ওরে বললাম তুমি এখন বলো তোমার বিশ্বাস হয়েছে কি না। তখন আমার ফ্রেন্ড বলছে কি বলো, আকাশ আর পাতাল, আকাশ পাতাল ব্যবধান, ওইটা কি আর এটা কি, আমি কি দেখলাম। আর তোমারে জানো তোমার আমাদের এলাকার সবাই বলতেছে, সবাই কইতো সুমা কত ভালো মেয়ে, সুমা কত ভালো মেয়ে, আর আজকে দিয়ে একেবারে লিক। এটা সম্ভবত একটা ছবির কথা মনে পড়ে গেল রিসেন্টলি আমার, ইউটিউবার সম্ভবত ছবিটার নাম, এটা চরকিতে আছে, আপনারা দেখে নিন। শেষ পর্যন্ত এই ভিডিওটা যে তার না এটা প্রমাণ করার জন্য সে পরনের কাপড় খুলে দেখায়। এখানে অভিনয় করেছিল বিখ্যাত একজন সিঙ্গার, কে রাইট নাও আমি নাম মনে করতে, এটা আদনান আল রাজীবের ছবি সম্ভবত, ইউটিউবার, যদি সুযোগ হয় আপনারা দেখে নিন। হ্যাঁ, এখানে আফ্রিদি অভিনয় করেছে, আরও ওই যে রিসেন্টলি খুব ভালো করছে গানে, আমার নাম মনে রাখতে খুব সমস্যা হয়, খালিদ হাসান মিলুর ছেলে, না জেফার না, খালিদ হাসান, প্রীতম অভিনয় করেছে আমি যদি ভুল না করে থাকি। সো এই যে এই ইউটিউবার ছবিটা আপনারা দেখে নিন, লাস্টের সিনে গিয়ে উনি যে এটা না এটা প্রমাণ করার জন্য নিজের শরীরের কাপড় খুলে দেখায় দেয় লাইভে, যে দেখ এটা আমি না। হ্যাঁ, সো এই যে বিষয়টা দেখেন কত মিল, মানুষের জীবন আর ছবি কত মিল। হ্যাঁ, ওকে, তারপর তখন মানে আমার বান্ধবী মানে ওই যে আগে ভালোবাসতো ওইটা আবার ফেরত আসলো, যে এখন আমার বিশ্বাস হয়েছে। আমি এতদিন শুধু ভাবতাম সুমা কি করে এটা করলো, মানে ও আমাকে সবসময় বলতো হ্যাঁ যে প্রেম করো না তুমি, এত সরল সোজা, এত বোকা। হ্যাঁ, আজকে এত বড় একটা ঘটনা, মানে ব্যাপারটা অদ্ভুত লাগতো। তো আজকে আমি বিশ্বাস করলাম। ও তারপর থেকে যেন ওর সাথে মনের মিলটা আরো বাড়লো। হ্যাঁ, ও ফাইনালি বিশ্বাস করলো। কিন্তু ভেতরে ভেতরে একটা কষ্ট রয়ে গেল যে আমি না একটা ফ্রেন্ডকে দেখাইছি, আমি পুরো এলাকার মানুষকে কি দেখাইতে পারছি। ভেরি ইম্পর্টেন্ট, ভেতরে রয়ে গেল কথাটা। আমার খুব ইচ্ছে হইতো একটা দরবার বসতো, আমি ওইখানে আগুন থাকতো, আমি আগুনে দাঁড়াইতাম, বলতাম এই যে আমার সতীত্ব তোমরা প্রমাণ করো বা কিছু করো, কিন্তু আমার পাশে কেউ দাঁড়ায় নাই। এরকম হয়েছে। হওয়ার পরে আমি এই যে নানু বাড়িতে আসা যাওয়া করতাম, থাকতাম, এর মাঝখানে আবার ডেস্টিনি, হ্যাঁ D2K, যেটা একজনে আয়সা অফার করলো যে দেখো তোমার লাইফটা তো এরকম হয়ে গেছে, বাসায় বসে থাকো, চলো এটা করো। লেখাপড়া তখন একদম অফ করে দিয়েছেন? হ্যাঁ, এই ঘটনার পরে লেখাপড়া অফ হয়ে গেল। হ্যাঁ, আমি আর করি নাই, ইচ্ছা করেই করি নাই। পরে D2K তে জয়েন করলাম, করার পরে D2K তে জয়েন করলে কিন্তু এখানে যেতে হয়। D2K কি? ডেস্টিনি 2000 লিমিটেড, যেটা MLM কোম্পানি। ওকে,
এখানে ওখানে যাইতে হয়। তো কাজের প্রয়োজনে অনেক দিন পর নিজের এলাকায় ঢুকলাম। এলাকায় তো আসি না, খারাপ লাগে। নানুর বাড়িতে থাকতেন? হ্যাঁ হ্যাঁ, লোকে এইভাবে তাকায় থাকে। যেদিন প্রথম ঢুকছি এলাকায়, আমার সাথে কেউ কথা বলে না তেমন একটা, যারা আগে খুব ভালোবাসতো তারাও না। তো আমাদের ইব্রাহিমপুর বাজার আছে, ওই বাজারে একটা ডাক্তার আছে, চপল ডাক্তার। হ্যাঁ, চপল ডাক্তার না হঠাৎ করে আমার বলতেছে, কি গো বোন, কেমন আছো তুমি, ভালো আছো? মানে ওই দিন না, সত্যি কথা, মানে আমার ইচ্ছে হয়েছিল যে নতুন করে বাচ্চার যে কেউ আমাকে ভালোবাসছে। মানে এত খুশি হয়েছি আমি বলার বাইরে, যে আমাকে সবাই ঘৃণা করতেছে, আর উনি আমাকে যে ডাক দিচ্ছে, আমি এত খুশি হয়েছি যে বলার মতো না। এরপরে আস্তে আস্তে নিজের এলাকায় আসলাম, কে কি বললো দেখলাম না, মানুষ হাসাহাসি করতেছে, মাঝে মধ্যে ডায়েরিতে লিখতাম। এমন হয়তো আমি হাঁটতেছি, লোকটা আরেকজনের সাথে কথা বলতেছে, কথার ফাঁকে বলতেছে, কিরে রুবিন, আয় দেখে যা, 12 বেলা আইছে। আশ্চর্য হয়ে গেলাম, মানে কি বলতেছে 12 বেলা, সে তো বহুত কথা। একটা মানুষের সাথে প্রেম করা এক ব্যাপার, আর 12 বেলার কত বড় কথা। আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম, পানিগুলো পড়তে দিতাম না, মানে আমি খুব কান্না কম করার চেষ্টা করতাম। মানে এমনও হইতো যে আমি যাদের বাড়িতে যাই পড়াশোনা করতাম, যে সেও ক্লাসমেট আমিও ক্লাসমেট, একসাথে পড়তাম, 2-3টা বাড়ি পার হইলেই তাদের বাড়ি, ওর বাড়িতে যাই পড়তাম। ওর বাড়িতে যখন 1 বছর পরে গেলাম, পাশে ওর বাড়ির আশেপাশের মেয়েরা কিন্তু আমাকে চিনে, যে এটা সানজিদার বান্ধবী। ওই মেয়েটা দেখে আমাকে এমন ভাবে হাসতেছে, মানে বাংলার সানি লিওন আসছে, হাসতেছে, হাসি দেখে আমার মানে আর হাঁটতে ইচ্ছে হইতেছে না। মানে যে মানুষটা আগে আসলে বলতো ভালো আছেন, কি করেন, সে এখন এমন ভাবে হাসতেছে। তারপরে আমি রাস্তা দিয়ে গেলে অনেকে বলতো, তোমার ফোন নাম্বারটা দেও তো। কোনো কথা নেই, বার্তা নেই, ডিরেক্টলি আমি ইচ্ছে করে দিছি। কেন দিছি? কারণ ভিতরে কিছু কথা জমা থাকুক, সে কি বলতে চায় আমি দেখি। আমার আব্বার চাইতে হয়তো 5 বছরের বড়, জ্যাঠা লাগে আশপাশ এলাকার। ফোন দিছে, হ্যাঁ জ্যাঠা, নাম্বার নিয়েছিলেন কেন, কি বলবেন? আসো না একদিন রাত্রে আমাদের বাসায়। আপনাদের বাসায় রাত্রে কেন, কি বলেন এগুলো? বুঝো না? কখনোই কাউরে গালাগালি করিনি। আর ভাবতাম কি, আমি যদি নেক্সট টাইম আরো খুব ভালোভাবে চলাফেরা করি, তাহলে একটা সময় মানুষ ভাববে যে না, মেয়েটা তো আগেও দেখতাম ভালো, এখনো ভালো, তার মানে যে ঘটনাটা ঘটছে এটার জন্য ও হয়তো বা দায়ী না। কিন্তু এর মধ্যে আবার এটাও হয়েছে, খুব ইচ্ছে হয়েছে যে আমি খারাপ হয়ে যাই, মানুষের কথা সহ্য হইতেছে না। তখন মনে হইতেছে ভালো হয়েও তো আমি খারাপ শুনতেছি, তাহলে আমি খারাপ হয়েই শুনি। মাঝে মধ্যে এমন হইতো, আবার মাথা ঠান্ডা হয়ে যেত। তখন আমার ছোট মামি আমাকে একটা ব্রাক স্কুলে টিচারে নিয়ে দিল আর কি। 5 মাস করার পরেই আমার বিয়ে ঠিক হইলো। ওই ঘটনার 3 বছর পরে আমার বিয়ে হয়েছে সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। ওরা এখন কথা আসতে পারে যে এত দূরে কেন বিয়ে হইলো। উনি হচ্ছে এই এলাকাতেই, আমাদের নরসিংদী ডিস্ট্রিক্টেতে আগুন মিস্ত্রির সর্দার। আমার আব্বা হচ্ছে ইট কাঁচা বানাই লেবার দিয়ে, আর উনি হচ্ছে লেবার দিয়ে এটা পুরাই। হ্যাঁ, তো আমার আব্বা ওনাকে 2-3টা কাজ নিয়ে দিছে, ভালো সূত্রে পরিচয়। হ্যাঁ, যেদিন বিয়ে হয়েছে এদিনই আমাদের এলাকার মানুষ ওর নাম্বার নিয়ে এগুলো বলছে, কিন্তু ও আমাকে এগুলো বলে নাই। কিন্তু আমার ভেতর থেকে কেন জানি মনে হইতেছে যে আমার হাজবেন্ডকে আমার এটা বলা দরকার। বিয়ের 3 দিন পরে আমি বলতেছি, আপনি আমাকে একটু সময় দিবেন, আমি আপনাকে একটু কথা বলতে চাই। বলতেছে, কেমন কথা, ঘরে বলা যায় না? আমি কই না, একটু বাইরে যাইতে হবে। তখন উনি আমাকে ওনার বাড়ির পাশেই মাঠে নিয়ে গেল রাতের 10টার সময়। হ্যাঁ, তো ওইখানে যাওয়ার পরে আমি ওনাকে সব বললাম, যে এরকম হয়েছে, পুরা এলাকার মানুষ জানে এটা সত্য, জাস্ট আমি জানি এটা মিথ্যা। তো আপনি কি মনে করেন আমি জানি না? তো এরকম হয়েছে, আপনার যদি মনে হয় যে তোমাকে নিয়ে সংসার করা যায় না, আমি কোনো কাবিনের টাকা টুকা কিছুই নেব না, কিছুই না, আমি চলে যেতে বাধ্য। কিন্তু আমি কারো উপরে বোঝা হয়ে গেলাম, সে আমাকে রাখতে চাচ্ছে না, ওরকম ভাবে থাকবো না। হ্যাঁ, তখন উনি বললো, আচ্ছা ঠিক আছে, শুনছি। এগুলো কিন্তু বিয়ের দিনই আমার কানে আসছে, সবই বলছে, এমনও বলছে যে তোমাকে যদি বিদায় করে দেয় তাহলে বাড়িতে গরু জবাই করে খাওয়াইবো। এরপরে ওনার হয়তো বা মনে হয়েছে যে হ্যাঁ, সত্য বা মিথ্যা জানি না, তবে ওকে একটু যাচাই করা দরকার। তো উনি আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিছে। ফোনের মধ্যে হয়তো বা উনি রেকর্ডিং চালু করে রাখছে, যে আমি গোপনে কারোর সাথে কথা টথা বলি কিনা, এই ধরনের, আর আমার চলাফেরাটা কেমন।
এই 4 মাসের ভিতরে তুমি তোমার আম্মা আর বোনের সাথে বাদে কারোর সাথে কথা বলো নাই। আর তুমি মানে তুমি যে ইন্টারমিডিয়েট পাস বা তোমাদের ভালো ফ্যামিলি, এটা আমাদের এলাকায় কখনোই এরকম গর্ব করে চলো নাই। খুব সাধারণ চলাফেরা, মানে কখনো দেখি না একটু নতুন বউ সাজুগুজু করতে বা একেবারে ন্যাচারাল। আমি মন থেকে বিশ্বাস করি যে তুমি এটা কখনোই করো নাই। তো উনি এই ব্যাপারে কোনো দিন আমাকে একটা বাজে কথা বলে নাই, মন্তব্য করে নাই, এটা আসেই নাই কোনো দিন কথা। আমি আবার ওনাকে বলছি যে আমি একটা প্রমাণ আপনাকে দেব, শুধু যে মুখ দিয়ে বলছি তা না, কিন্তু প্রমাণটা সময় আসলে আমি আপনাকে দেব। পরে মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার 16 দিন পরে আমি বাসায় গেছি ওর সাথে। 16 দিন পর্যন্ত বাবার বাড়ি ছিলাম, 16 দিন পরে বাসায় গেছি। তখন ওরে আমি বললাম যে দেখো, আমি একদিন বলছিলাম না যে তোমাকে প্রমাণ দিব, ওই যে একটা সময় আসলেই প্রমাণ দিব, আজকে ওই সময়টা আসছে, তো তুমি বর্ষা আসতেছি। তখন আমি উজু টুজু করে আসলাম, একটা কোরআন শরীফ নিয়ে আসলাম, আর আমার মেয়ের সামনে একটা সদ্য একটা মায়ের কাছে একটা বাচ্চার চাইতে বড় তো আর কিছু হইতে পারে না। বাচ্চাটাকে কুলে নিলাম, কোরআন শরীফটা এক পাশে রাখলাম, ওরে বললাম জানি হয়তো বা আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে কি আমার বউ এটা করছে কি না। এই যে আমার মেয়েটাকে ধরা 16 দিনের একটা বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, এই বাচ্চাটাকে ধরা, আর আমার আব্বা আর আমার আম্মা আছে। যদি আমি ওই ঘটনার সাথে জড়িত থাকি, ওইটা যদি আমি হয়ে থাকি, তাহলে যেন আমার এই বাচ্চাটা, আমার আব্বা আর আম্মা আজকের ভিতরেই যেন মারা যায়। এরপরেও যদি তোমার ভিতর থেকে সন্দেহ দূর না হয়, আমার তো আর কিছু করার নাই। ঘটনার পরিক্রমায় এটা ওনার লাইফের ঘটনা, এবং উনি আসলে কি বোঝাতে চেয়েছেন সেটার জন্য উনি এটা বললেন এবং আমরা এটা তুলে ধরছি। বাট এটা অনেকেই করেন, গ্রাম অঞ্চলে এটা প্রচলিত আছে। আমার এই গল্পগুলো আপামর জনসাধারণ যেহেতু শোনেন, সেই জায়গা থেকে আমি একটু সতর্ক করছি, এই ধরনের কসম কাটা একেবারেই নিয়ম নাই, এবং এটা এক ধরনের অপরাধ ধর্মীয়ভাবে, এবং এটাতে কিন্তু গুনাহ হয়। সো এটা করা যাবে না। কসম শুধু কাটতে হবে আল্লাহর নামে, এছাড়া কারো নামেই বা কোনো বস্তুর নামে, ইভেন কোরআন শরীফেও বলে তাই। তো এই করতে করতে এই যে এতটুকু থেকে ঘাটা আস্তে 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 এত বড় হয়ে যাচ্ছে, হাত পৌঁছে যেতেছে, ঘুম থেকে উঠেই দেখি 1 ইঞ্চি বেড়ে যেতেছে চারপাশ দিয়ে, পরের দিন আরো 1 ইঞ্চি এরকম। কিন্তু ওরে কোনোভাবে বুঝাইতে পারি না, যাক অনেক কিছু বুঝে ডাক্তারের কাছে নিলাম। তখন ডাক্তার বললো যে আরে তোমার তো অনেক সমস্যা, তুমি তো কয়দিন পরে ক্যান্সার হয়ে যাবে, তুমি কেন চিকিৎসা করতেছো না। বুঝাই টুজাই দিল যে তোমার হাঁটুর থেকে মাংস না এখানে লাগাই দিব, তুমি ঢাকা সমরিতাতে আসো, এরকম এরকম বলার পরেও আবার ওই মার কথা, আবার ওই বনাতি চিকিৎসা, এটা সেটা করতে করতে একটা পর্যায়ে ওর হাত পুরাটা এখান থেকে নিয়ে এতটুকু পুরা হাত মনে হচ্ছে যে ভিতরে পোকা হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। যখন একেবারে ও ক্যান্সারের পর্যায়ে চলে আসছে, এমন জ্বর আসছে যে ডাক্তার আনার পরে ডাক্তার বলতেছে আরে কি বলেন, এই রুগী আমরা ধরবো, তাড়াতাড়ি ঢাকা নিয়ে যান। পরে অ্যাম্বুলেন্স নিয়ে ভোরবেলা ঢাকা গেলাম মহাখালী ক্যান্সার হাসপাতালে। পরে ডাক্তার দেখে বলতেছে আর এটা তো অলরেডি ক্যান্সার হয়ে গেছে, আমরা টেস্ট না করেও বলতে পারি। এরকম একটা রুগী নিয়ে আসছো কেন, তুমি তো শিক্ষিত মনে হচ্ছে, তোমাকে দেখে চালাক মনে হচ্ছে। তো আমি বললাম যে এরকম এরকম, আমার কথা আসলে কোনো কিছু শুনে না। যাক পরে ওনারা ট্রিটমেন্ট করলো, মানে ভর্তির জন্য ওনারা অনেক করলো যে এরকম একটা রুগী ওয়েট করানো যাবে না, তোমাকে যেভাবে হোক আমি একটা সিটের ব্যবস্থা করে দিচ্ছি। ওই ডাক্তারের বাড়ি আবার নরসিংদী ডিস্ট্রিক্ট, সেজন্য উনি আমার প্রতি আরেকটু হয়তো বা সদয় হয়েছে। তো খুব তাড়াতাড়ি সিট পেয়ে গেছি। সিট পাওয়ার পরেও 2 দিন পরে উনি আবার বাড়ির থেকে ফোন দিছে, বাবা ডাক্তার দেখাইস না, ডাক্তার দেখাইলে কিন্তু মানুষ বাঁচে না। আবার উনি আমার বলতেছে অ্যাম্বুলেন্স ভাড়া করো, আমি বাড়ি চলে যাবো। পুরা হাতের মাংসগুলো কেটে ফেলে এখান থেকে চামড়াই না এখানে লাগাইছে, শুধু হাড্ডিটা ছিল। তারপরে বললো তাড়াতাড়ি মাছ মাংস খাওয়ানোর জন্য, অনেক খাওয়ানোর পরে এখানে সুন্দর হয়ে গেছে হাড়টা। তখন ও এত খুশি, আমাকে বলতেছে ধন্যবাদ দিতেছে যে তোমার কথাটা যদি আগে শুনতাম তাহলে এরকম হইতো, কষ্ট পেতাম না। হ্যাঁ। পরে 15 দিন পরে এখান থেকে আবার ফুসকা, এই যে ফুসকা পড়ে না, তেল তেল পড়লে যেরকম এরকম হয়ে যায়। ডাক্তারকে ফোন দিলাম, ডাক্তার বলতেছে হ্যাঁ আমরা যা মাইন্ড করছি তাই হয়েছে, আচ্ছা তুমি আবার নিয়ে আসো। আবার আসলাম, আবার চেকিং, আবার টেস্ট, এই করতে করতে আবার অপারেশন। এভাবে 6 বার অপারেশন হয়েছে, 5 বার হয়েছে। 6 বারের মাথাতে ওনারা দেখলো যে আর সম্ভব না, লাস্টে ওনার হাতটা কেটে ফেলতে হবে। পরে একবারে গুড়ার থেকে হাত জয়েন্ট থেকে খুলে ফেলছে 6 বারের অপারেশনের মাথায়। এর ভিতরে শুধু হাসপাতালে আসা যাওয়া, হ্যাঁ হাত কাটা হাসবেন্ড নিয়ে চলতেছি ফিরতেছি, ওর সাথে আমি যতটুকু ভালো আচরণ। ও আমাকে একবারই বলছিল আমি হাতটা তখনই কাটবো যদি তুমি আমাকে ওয়াদা করো যে তুমি আমাকে ছেড়ে যাবা না। তো আমি বলছি না, আমি কখনোই যাব না। তো আমি ওর সাথে ভালোভাবে থাকতেছি ফিরতেছি। আবার দেখলাম যে 9 মাস পরে আবার ওই যে ফুসকা পড়তেছে এখানে, সেলাই জায়গার ভিতরে ফুসকা।
আবার ডাক্তারকে ফোন দিলাম, বলতেছে আসো তাড়াতাড়ি। আবার আসলাম, ওনারা দেখলো যে খুবই অবস্থা খারাপ। ক্যান্সারটা ছড়ায় গেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে যে একটা হাড্ডি, এই যে এই হাড্ডিটা লাস্ট বলছে যে এই হাড্ডিটা কেটে ফেলি, 7 বারের মাথা এই হাড্ডি কেটে ফেললো। ওইটা ছিল ওর সব থেকে বড় অপারেশন। মানে হাড্ডিটা যখন কেটে ফেলছে, মনে হয় এত ব্যথা পাইছে বা এত কষ্ট পাইছে সহ্য করার মতো না। ও ওটি করানোর পরে একটা রুমে নেওয়া হয়, পোস্ট অপারেটিভ সম্ভবত রুমটা। ওইখানে ও অজ্ঞান অবস্থায় আমার নাম ধরে ডাকতেছে। আমার নাম হচ্ছে ডাকনাম আখিমণি। ও সারাক্ষণ আখিমণি বলে ডাকতো, ঘুমের মধ্যে বলতেছে আখিমণি আখিমণি এভাবে ডাকতেছে। তো আমি তো অনেক বছর যাবৎ হাসপাতালে আসি, সব নার্সরা আমাকে দেখে চিনে। তো নার্স বলতেছে, দেখছেন এটাই পাওয়া আপনার জীবনে, যে আপনার হাজবেন্ড আপনাকে এইভাবে ডাকতেছে। হ্যাঁ হ্যাঁ। যাওয়ার পরে বললাম কি হয়েছে, বলতেছে জানো আমার খুব ব্যথা করতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। মানে নিজেকে এত অসহায় মনে হইতো। অপারেশনের সময় শুধু আমি একা, কেউ নাই। অথচ অন্যান্য রোগীরা যাদের বয়স 60-70, ওদের জন্য 10টা-5টা মানুষ দাঁড়ানো আছে। আর ওর বয়স 30 বয়সের একটা হ্যান্ডসাম যুবক ছেলে, খুবই সুন্দর চেহারা, ওর জন্য পাশে কেউ নাই, আমি একা। মানে খুব অসহায় মনে হইতো, যে মানে বলার মতো না। এই করতে করতে এভাবে গেল। এটা কাটার পরে তো আর কিছু কাটার নেই। পরবর্তীতে আস্তে আস্তে এই যে শরীরের অংশটা বাম পাশ, এই বাম পাশ এতটুকু অবধি, হাঁটু অবধি পচতে শুরু করলো। ওর ভিতরে যে হাড়গুলো দেখা যাচ্ছে। বাচ্চার বয়স কত তখন? আমার মেয়ের বয়স তখন 5 বছর। বাড়িতে নিয়ে গেলাম, ওইখানে মানে শাশুড়ি মানে প্রচুর গালাগালি। মানে ওনারা ভাবতেছে আমি হয়তো সম্পত্তির জন্য বসে রয়েছি, নাইলে আমি কেন বসলাম, অন্যান্য বউরা তো চলে যায়। কিন্তু আমার হাজবেন্ড তো একবারই বলছে যে আমাকে যতক্ষণ না তুমি সাদা কাফনে না দেখবা ততক্ষণ যাইবা না। আর আমিও যাব না, আমি ওইরকম না। তো ছিলাম ততদিন। ওই এলাকার মানুষ আমাকে খুব ভালোবাসতো। মে মাসের 11 তারিখ 2020 সাল, উনি সকাল 10টার সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর কি। বিয়ের কত বছরের মাথায়? 16 দিন কম ছিল, 6 বছর। মানে মে মাসের 26 তারিখ আমাদের বিবাহ বার্ষিকী, মে মাসের 11 তারিখে উনি মারা গেছেন। তার মানে তো আপনার বাচ্চা বুঝতো বাবা এরকম চলে যাচ্ছে বা এরকম? ছোট মানুষ এত বেশি বুঝে না তখন। সবাই বলতেছে তোমার আব্বার অসুখ, হ্যাঁ হয়তো বুঝতেছে অসুখ, কিন্তু মেয়ের বয়স কত এখন বড় হওয়ার পরে কিন্তু ওরে এগুলো কিছুই মনে নাই। বয়স কত এখন? 10 বছর। 10 বছর, জি। তারপরে তো উনি চলে যাওয়ার পরে 3 দিন কোন রকম ওইখানে কাটাইলাম। তারপরে 4 দিনের মাথায় আমি চলে আসলাম বাচ্চাকে নিয়ে। হ্যাঁ, বাচ্চাকে নিয়ে চলে আসলাম। ও যখন অসুস্থ ছিল তখনই মনে হইতো যে ক্যান্সার রোগীদের তো আসলে বাচ্চার কোনো ইয়ে নাই, আমাকে তো একটা কিছু করতে হবে, কি করব। তো আমি যখন আগে মেহেদি টেহেদি দিতাম মানুষের হাতে, সবাই বলতো তুমি পার্লারে কাজ করো, খুব সুন্দর মেহেদি দিতে পারো, পার্লারে কাজ করলে হয়তো ভালো করতে পারবো। সেলাই কাজও খুব ভালো পারি, সুন্দর সুন্দর জামা বানাই। তখন ভাবলাম যে সেলাই কাজের পাশাপাশি যদি আমি অল্প পার্লারের কাজটা শিখি, তাহলে হয়তো ঘরে বসে আমার কিছু একটা ইনকাম হবে। তখন ওরেরাই খাই, ওর কাছ থেকে অনুমতি নিয়ে প্রতিদিন বিকালে একটু যাইতাম পার্লারের কাজ শিখতে। হ্যাঁ, ভৈরবে যেহেতু থাকতাম, ভৈরবে পার্লারে যাইতাম, এভাবে শিখছিলাম। তো ওরে যখন ওই যে ও চলে যাওয়ার পরে বাড়িতে চলে আসছি, আসার পরে তো আবার ফ্রি, হ্যাঁ কি করব, তখন আবার ওই পার্লারে গেলাম। যাওয়ার পরে বাকি যতটুকু শিখার ছিল এক মাসে অতটুকু শিখলাম। শেখার পরে মনে হলো যে একটা পার্লার দিই। মানে আমার কাজ 2-1 জনে দেখছে বাড়িতে, সবাই বলতেছে আরে তুমি ঘরে কাজ করার মতো না, তোমার কাজ তো অনেক সুন্দর, তাহলে বাইরে দাও। তখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে। তখন গ্রামও না শহরও না, এরকম একটা জায়গায় উঠি বাস স্ট্যান্ড, ওইখানে জায়গা চয়েস করে ওইখানে পার্লার দিলাম। কত টাকা ইনভেস্ট করলেন? বেশি না, 1,20,000 টাকা। ওকে। তো দেওয়ার পরে আমি কখনো ওইরকম পার্লারে কোনোদিন যাই নাই, বা পার্লারে মানুষদেরকে মানুষ খারাপ ভাবে বা ভালোভাবে এগুলো সম্পর্কে কোনো ধারণা নাই। যখন পার্লার দিলাম তখন আবার একটা নতুন অভিজ্ঞতা। মানুষ ফোন দিতেছে, ফোন দিয়ে বলতেছে কি অবস্থা, কি করো, কেমন আছো, কত টাকা রেট নাও, এই নেও সেই নাও। মানে আমি তো আবার নতুন অভিজ্ঞতা, আর কি বলে এগুলো। বা যখন দেখতো যে এরকম হইতেছে না, আমাকে কোনোভাবেই পড়াইতেছে না, লাস্ট মুহূর্তে গালি দিত, এই তোর কয় লাখ টাকা লাগবে, তুই এরকম কেন, হ্যাঁ তো কোনোভাবেই তোরে নিতে পারি না, বা এরকম বলতো। ওহো, আনফরচুনেটলি এদের প্রত্যেকেরই জীবন, ইনক্লুডিং মি, আমি সবাইকে বলছি, কাউকে মানে করব, প্রত্যেকের জীবনেই দেখা গেল যে বিষয়ে জ্ঞান দিচ্ছে তার চাইতেও বড় বড় ফল্ট আছে, ফ্যাক্টটাকে রিয়েলাইজ করাটা জরুরি। দেখুন, যে মানুষটা রুটি রুজির সন্ধান করছে, ওই মানুষটা কোন পরিস্থিতিতে পড়ে এই কাজটা করছে সেটা যদি আপনি না জেনে তাকে যদি বিরূপ মন্তব্য করেন, বাজে কথা বলেন, সেটা অত্যন্ত দুঃখজনক, খুবই দুঃখজনক।
শুধরে দেওয়ার প্রয়োজন আছে, শুধরে সমাজ দেবে, শুধরে আমরা সবাই দিব, কিন্তু শুধরানোর বিষয়টা যেন এমন না হয় যে বলে না যে পরিষ্কার করার জন্য এমন সাবান ব্যবহার করলেন যে দেখা গেল স্কিনে পচন ধরে গেছে, এটা এরকম হলে তো বিপদ। তো শুধরে দিব, কিন্তু এমন হবে না যে শুধরে দিতে গিয়ে আপনি সম্ভাবনাটাকেই মেরে ফেললেন, এটা করেন না, যেটা আমরা করি। বিশেষ করে আমাদের সমাজের নারীরা অনেক বেশি ভিকটিম হয় এই জায়গাগুলোতে, খুব বেশি ভিকটিম হয়। জি। পরবর্তীতে 4 বছর গেল, পার্লারের বয়স 4 বছর গেল। ইনশাল্লাহ গ্রাম এলাকায় আমার এত সুনাম আমার পার্লারের, তো খুব ভালো আছি, ভালোভাবে চলতেছি। হঠাৎ করেই মানে একটা ছেলে আমার পার্লারে আসলো, মানে আমার কারেন্ট নষ্ট হয়ে গেছিল, ও আসছিল কারেন্ট ঠিক করতে। চিন্তা আগে থেকে ওনাকে? হ্যাঁ, আগে থেকে বলতে কথা হয় নাই, বাট আমাদের দোকানের সামনের দোকানে একটা দোকানে উনি কর্মচারী, ডেকোরেশনের দোকানের। জি। তো ওই ডেকোরেশনের দোকানের বন্ধুর বোন আসছিল পার্লারে সাজতে, যেহেতু কারেন্ট নাই আমি ভালো করে সাজাতে পারবো না, তো ওরা বলছিলাম যে কারেন্ট ঠিক করে দেন। উনি দোকানের ওই ছেলেটাকে পাঠাইলো। তো ওই ছেলেটা আবার ওই যে নসিমন গাড়ি আছে না, নসিমন গাড়ি, ভ্যান গাড়ির মতো যে ওই গাড়ি চালাইতো, মানে ওই ডেকোরেশনের মালামাল আনা নেওয়া করতো। তো আনতো, উনি আমাকে জিজ্ঞেস করতেছে ম্যাডামের বাড়ি কোথায় বা কি করেন। তো উনি এক পর্যায়ে জানলো আমার হাজবেন্ড মারা গেছে, বা ওনাকে জিজ্ঞেস করলাম আপনাদের বাড়ি কোথায়, উনি বলতেছে আমার বাড়ি ময়মনসিংহ। এত দূরে, তাহলে এখানে কোথায় থাকেন, বউ নিয়ে থাকেন? না, আমি বিয়ে করি নাই, আমি এখানে একজনের বাসায় থাকি। পরবর্তীতে কারেন্ট ঠিক হয় নাই, উনি আবার 15 দিন পরে ওনার সাথে দেখা হয়েছে। আমি কারেন্ট তো ঠিক হয় নাই, বলছে আচ্ছা ঠিক আছে আমি আরেকদিন ঠিক করে দেবো। ঠিক করে দেবো। পরবর্তীতে উনি আসছে, কিন্তু আমি নাই। পরে আমার স্টাফের কাছ থেকে ফোন নিয়ে বলতেছে ম্যাডাম আমি তো কারেন্ট ঠিক করতে আসছিলাম, আপনি কোথায়? আমি বললাম আমি তো আখাউড়া চলে আসছি, তো আপনি কালকে আসেন। উনি পরের দিন আসলো কারেন্ট ঠিক করতে। ওই কথায় উনি বললো আর কি যে উনি বিয়ে করে নাই, গরিব মানুষ, টাকা পয়সার জন্য বিদেশ যেতে পারতেছে না। ওই ছেলেটাকে আপনার চেয়ে বয়সে ছোট ছিল নাকি একই বয়সী? প্রায় সেম, তবে 2 বছরের বড়। 2 বছরের বড়। যেহেতু আমি মহিলা মনে হচ্ছে, মেয়েরা কিন্তু খুব তাড়াতাড়ি অন্যরকম হয়ে যায়, এরকম আর কি। তো উনি বুঝাইতেছে যে উনি বিয়ে করে নাই। এক পর্যায়ে উনি আমাকে জিজ্ঞেস করলো আপনি বিয়ে করবেন না? আমি বললাম যে না, এই বয়সে আর বিয়ে টিয়ে কি। না মন খুলে বলেন, বের করে দিতে পারি। তখন আমরা আমার স্টাফ ছিল, ইয়ার কি মেয়েরা বলতেছে হ্যাঁ বের করেন না, ভালো জামাই পাইলে আপুরে বিয়ে দিব না কেন। আর উনি বলতেছে ওনার জন্য বউ দেখতে। তো আমার কাছে কেউ কিছু বললে আমি করি কি, আমি না করি না, আমি বলি আচ্ছা ঠিক আছে দেখ মনে। পরবর্তীতে উনি রাত্রেবেলা আমাকে ফোন দিয়েছে যে আমার জন্য বউ দেখছে। আমি আরে কি বলেন, আজকে বলছেন, আজকে কি বউ দেখা সম্ভব? আচ্ছা আমার পার্লারে যদি এরকম মেয়ে আসে আমি জানাবো আপনাকে। উনি হুট করে এর ভিতরে বলতেছে আমি না অনেক কিছু ভাইবা চিন্তা দেখলাম, আপনার তো আগে অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছিল, তো এখন যেহেতু একটা মেয়ে আছে বা একটু বয়স বাইরে গেছে, এখন তো হুট করে আর ভালো জায়গা হয় না, হয়তো একটু প্রবলেম মাইনা নিতে হবে। আমি যেহেতু অবিবাহিত আর আমি একটু গরিব, আপনি কি মানতে অসুবিধা আছে? আমি আপনাকে বিয়ে করবো। কয়দিনের মাথায় কথা বলছে এটা? ওই পরিচয় 3য় দিনের মাথায় পরিচয়। উনি তো কারেন্ট ঠিক করে গেছিল 1 মাস আগে, এরপরে দ্বিতীয়বার আবার আসছিল, তৃতীয়বারের বারে কথা বলছে। তৃতীয়বার মাথায় মানে আপনার সাথে কথোপকথন হচ্ছে, ফোন দেওয়ার, নাম্বার দেওয়ার 2-1 দিনের মধ্যেই কথা বলছে। হ্যাঁ উনি বলছে সরাসরি বিয়ের প্রস্তাব। তো বিয়ের প্রস্তাব দিছে বলেই যে এটা সঠিক তা না। তখন আমার কাছে মনে হইলো যে ওর বাড়ি তো ময়মনসিংহ, একবার সাতক্ষীরা বিয়ে করলাম, আবার দূরে বিয়ে করব, এটা তো হয় না। তো আমি রাজি হচ্ছি না। উনি বলতেছে দেখেন আমার ছোটবেলা থেকে কাটছে এই এলাকায়, বাকি জীবনটা এখানেই কাটবে, সমস্যা নাই, আপনি টেনশন করেন না, এইগুলো বইলা টইলা। তখন মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম যে আচ্ছা দেখি, ছেলেটা আবার সুন্দর আছে, একটু লম্বা টম্বা সুন্দর, ভাবলাম গরিব দেখে কি হয়েছে, মানে একটা প্রবলেম তো থাকতেই পারে। আমি যেহেতু বিজনেস করি, হ্যাঁ আমি কিছু টাকা টুকা দিয়ে যদি বিদেশ পাঠাই দিই তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, এটা আপনিও চিন্তা করেছেন এটা? হ্যাঁ। আবার ও আমার মেয়েটাকে মেনে নেওয়ার কথা বলছে। আপনার হাজবেন্ড মারা গেছে ততদিনে কত বছর? 4.5 বছর। তো 4.5 বছর পরের ঘটনা? 4 বছর। 4 বছর পরের ঘটনা। ওকে, যাক কথা টথা হইলো। আমার কথা হচ্ছে হ্যাঁ কথা বইলা দেখি, ভালো লাগলে হইলো, নাইলে না, সমস্যা নেই। কথা বলতেছি, কিন্তু উনি না, মানে আমি তো ওই যে একটা ঘটনা ঘটে গেছে অতীতে, এরপরে তো আমি কারোর সাথে ওইরকম ভাবে ভালোবাসি নাই, কাউকে মন দেই নাই বা ওইরকম না। হুট করে যখন এত বছর পরে একটা মানুষ আসলো, আসার পরে ওই মানুষটা এত কেয়ার করলো, মানে এটাই, মানে আমি কোথাও গেলে ওকে বলে যেতে হবে, যাওয়ার পরে ফোন দিতে হবে যে আমি আসছি, আবার ওইখান থেকে আইসা বাড়িতে এসে বলতে হবে হ্যাঁ আমি আসছি। তার মানে আপনাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। হ্যাঁ উনি খুব সুন্দর, মানে একটা যত্ন পাইলাম আর কি, মানে খুব ভালো লাগতো ব্যাপারটা, ভালো লেগে গেছে এই করতে করতে। আর ও আমার সাথে রাত 1টা-2টা পর্যন্ত কথা বলে। হুট করে একদিন একটা ওর নাম্বারেই ফোন আসলো, দেখি মেয়ের কণ্ঠ, বলতেছে ওর নাম্বারে ফোন আসলো কিভাবে?
কোন নাম্বারে ফোন আপনি শুনলেন কিভাবে? সকালবেলা ফোন আসলো 10টা-11টার দিকে। তখন কোথায় আপনার সাথে? ও মনে হয় কোনো কাজে গেছে, ঘরে মোবাইল রেখে। আপনার ঘরে মোবাইল রেখে? না, ওর বাড়িতে। আচ্ছা, ওর বাড়িতে রেখে মেয়ে ফোন দিয়ে বলতেছে, আপু আপনি এই নাম্বারে কেন কথা বলেন? আমি বলতেছি, আপনি কি ওর ওয়াইফ? আমি ঠিক বুঝলাম না, মানে আপনি ফোন দিয়েছেন, কোন একটা মেয়ে ফোন ধরছে ওর নাম্বার? আমি ফোন দিই নাই, ওর নাম্বার থেকে আমার এখানে ফোন আসছে। আচ্ছা, আমি হ্যালো বললাম, দেখি ওর কণ্ঠ না মেয়ের কণ্ঠ। ওকে, যেহেতু মেয়ের কণ্ঠ, আমি প্রথমেই বললাম, আপনি কি ওর ওয়াইফ? বলতেছে, জি আমি ওর ওয়াইফ। কি বলেন, আপনি ওর ওয়াইফ? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বলতেছে, আমার বাড়ি হচ্ছে রামনগর, শ্বশুর বাড়ি হচ্ছে মুসাপুর। আমাকে, আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার 2টা ছেলে মেয়ে আছে। এটা সম্পর্ক কতদিন পরে? সম্পর্ক হওয়ার মনে হয় 15 বা 20 দিন। 20 দিনের মাথায়? হ্যাঁ। তখন মানে আমি একদম কান্না করতেছি, ভাত খাইতেছিলাম ফোন আসার সময়। তখন আমি ভাতে 2টা কিরা কাটলাম যে আর কখনো কোনোদিন কারোর সাথে কথা বলবো না। এরকম করলো মানুষটা আমার সাথে। তো আমার সামনে আমার স্টাফ আছে, ও বলতেছে, আপু মানে বিশ্বাস হইতেছে না ভাইয়া এরকম। আচ্ছা ঠিক আছে ভাইয়া আসুক। 10-15 মিনিটের পরে আবার ওর নাম্বারে ফোন আসলো। আমি ধরতে চাইতেছি না, ও ধরছে। ভাইয়া আপনার ওয়াইফ ফোন দিয়েছিল, আপনি কি বিবাহিত? এরকম। আল্লাহ, খেয়ে বলো সোনালি, ছি। আরে আমি ঘাস কাটতে যাইতেছি, তখন আমার বিয়ান বলতেছে, আমার বোনের, আমি তো বোনের বাসায় থাকি, আমার বিয়ান বলতেছে, ভাই অলি ভাই ফোনটা দিয়া যান, একটু ঘাটাঘাটি করি। তো যখন মেয়ের নাম্বার দেখছে, তখন ও একটু প্যাঁচ লাগাই দিছে। এখন ও বলতেছে, বলি ভাই আজকে দিছি আপনার প্যাঁচ লাগায়, আজ যে আপনার বাড়ি উলি দিব আপনার ফেসা। মানে খুব সুন্দর করে ইজিলি মেনটেন করে ফেললো। আমি তো বিশ্বাস করতে পারতেছি না। একবার মনে হইতেছে ওই মহিলার কথা রাইট, আবার ও এমনভাবে বলতেছে, বুঝার উপায় নেই। তখন আমি ওরে বললাম, ঠিক আছে তোমার বিয়াইন এনে আজকে যা আমার সাথে আবার কথা বলাইবে। রাতের বেলা বলতেছে, বিয়াইন তো শ্বশুর বাড়ি চলে গেছে। তখন আমি বললাম, শ্বশুর বাড়ি কই? ওইখানে আমার নিয়ে যাইবা, আমার প্রমাণ চাই। এর ভিতরে বলতেছে, আচ্ছা হঠাৎ করে তো একজনের শ্বশুর বাড়ি যাওয়া যায় না, ওর শ্বশুর যদি কিছু মনে করে ও আবার হয়তো 15 দিন পরে আসবো, মানে এরকম ভাবে বুঝাইতেছে। আর ও এমন ভাবে আমার সাথে কথা বলতেছে, বুঝার উপায় নাই যে ওর ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে। কথা বলতেছি, কথাবার্তা হইতেছে, সুন্দর রিলেশন। ও আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, বিয়ে করতে চাইতেছে। এখন আমি একবার বলতেছি বিয়ে করব নাকি না করব, এরকম ভাবে একটা সিদ্ধান্তে আসলাম যে আচ্ছা দেখি কি হয়। আমরা মনে করতেছি যে বিয়ের জন্য আগাবো। এই টাইমে হঠাৎ করে একজন আইসা বলতেছে কি, যে আমার স্টাফকে বলতেছে, তুমি যার সাথে প্রেম করো তার তো বউ বাচ্চা আছে। স্টাফ বলতেছে, আরে আমি প্রেম করি না তো আপু, কি বলো, ওনার বউ বাচ্চা আছে? আমি তো মানে অবাক। ওই যে আগে একটা ফোন, আজকে আবার এটা, ব্যাপারটা নিতে পারতেছি না। তখন আমি বললাম, সজীব চল একটু তাড়াতাড়ি ওদের বাড়িতে যাই, খোঁজখবর নেই। ওরে নিয়ে, ওই মেয়েরে নিয়ে, আরো 5 জনকে নিয়ে রিক্সা দিয়ে গিয়া পুরা এলাকা ঘুরা ওর ছবি টবি দেখায়া লাস্ট মাগরিবের সময় জানতে পারলাম যে ওর বাড়ি এটা, ওর বউকেও দেখে আসলাম, বাচ্চা কাচ্চা দেখে আসলাম, সব দেখে আসলাম। বিবাহিত? হ্যাঁ। দেখার পরে তো ওকে বিয়ে করার প্রশ্নই আসে না। একে তো গরিব মানুষ, আরেকটা বউ বাচ্চা আছে, এখানে আমি কেন যাব? তো ওনার সাথে আমি কথা টথা বলতেছি না। উনি জোর কইরা হুট করে আমার পার্লারে ঢুকে গেছে। ঢোকার পরে আইসাই মানে বলাটা আসলে সুন্দর লাগে না, তারপরে পায়ে ধইরা একবারে পা কোনোভাবেই ছাড়তেছে না। প্রায় 1 ঘন্টা কান্না করছে যে আমি তোমাকে বলতে পারি নাই। কেন বলতে পারি নাই? তোমার সাথে মিশার পরে আমি বুঝছি যে তুমি খুব ভালো। আমি আসলে আসছিলাম তোমার সাথে ইয়ার্কি মারার জন্য, কিন্তু তোমার ব্যবহার দেখার পর আমার কেন জানি মনে হইলো এই মেয়েটাকে ছাড়া যায় না, আমি তোমাকে ছাড়তে পারবো না, আর আমি তোমার ওই রকম ভাবেই রাখবো। তুমি যদি বলো আমার ওয়াইফকে ছেড়া দিতে, ছেড়া দিব, কিন্তু আমি তোমার ছাড়তে পারবো না। তুমি দয়া করে আমার ক্ষমা করে দাও। এই জাতীয় সিচুয়েশন যদি আপনাদের জীবনে থাকে, তাহলে বুঝবেন যে এই ভবিষ্যতে গিয়ে আরো একজনের পা ধরবে এরকম ভাবে, ধৈরা বলবে যে তোমার সাথে ইয়ার্কি করতে আসছিলাম, যে কারণে আমি আগেরটা এখন ছেড়ে দিব। মানে এগুলো যদি প্রেম হয়, মানে প্রেমের ব্যাকে শরৎচন্দ্রের একটা অদ্ভুত সুন্দর একটা উপন্যাস আছে, আমি রাইট নাও নামটা মনে করতে পারছি না, অনেক আগে পড়েছিলাম। পুরো গল্পের টুইস্ট এত অসাধারণ যে এত সুন্দর প্রেম, এত চমৎকার প্রেম, পুরো গল্প জুড়ে শুধু প্রেম 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 আর প্রেম। লাস্টের দিকে গিয়ে এত জঘন্য একটা সম্পর্ক, এবং সেটা আমার কাছে যখন পড়তে গিয়ে মনে হচ্ছে শরৎচন্দ্র তো অনেক কিছু পড়েছে ওই সময়, শরৎচন্দ্র এইভাবে লিখলো, মানে প্রেমের মধ্যে চুলাচুলি অবস্থা, একজন আরেকজনের মাথার চুল টান দিয়ে ছেড়ে ফেলছে, এত জঘন্য অবস্থা। দিস ইজ অলসো লাভ, ডেফিনেটলি। বাট লাভ যদি এথিক্সের উপরে উঠে যায়, যুক্তির উপরে উঠে যায়, সেখানে সবসময় একটা কথা মনে রাখা উচিত যে লাভ ইমোশন দ্বারা রান হয়, এবং ইমোশন কখনোই পার্মানেন্ট না, নেভার এভার, বাট এথিক্স পার্মানেন্ট, এবং এইটা আপনাকে একসময় ভোগাবে।
ডেফিনেটলি ভোগাবে। আমি জানি না ওনার জীবনে কি হয়েছে, একটু শুনি তারপর। হ্যাঁ, আমার তো কথা হচ্ছে ওকে আমাকে এখান থেকে সরাতে হবে। তখন আমি বলতে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু ও বলতেছে আর এটা তো তুমি আমাকে এখান থেকে সরানোর জন্য বলতেছো, আমি যাওয়ার পরে আবার ফোন দিয়ে বলবা এটা সেটা আমি জানি, তুমি আমার কথা দেবো, এরকম ভাবে যাক আমি ওরে সরাই দিলাম। পুলিশে ধরা দেননি কেন? হ্যাঁ, ওকে পুলিশে ধরা দেওয়া উচিত ছিল। হ্যাঁ এটাই তো আমার ভুল। যাই হোক, তারপরে কি করলেন? হ্যাঁ, পরবর্তীতে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ নাই। ও গেছে শেষ পর্যন্ত দোকান থেকে? হ্যাঁ, দোকান থেকে গেল নাকি আপনাকে বিয়ে করে যাবে তারপরে? হ্যাঁ, আমাকে যেভাবে ওকে রাজি করাবে আমি বললাম যে ঠিক আছে, মানে তাড়াতে হবে তো। তারপরে 4-5 দিন ফোন দিই না, আর ওর মনে হয় ওইখান থেকে প্রচুর চাপ দিচ্ছে, ও ফোন দেয় না আমিও দিই না। না দেওয়ার পরে 5 দিনের মাথায় বলতেছে দেখলাম কি হইতেছে, 4 দিন ফোন দিছি না, 4 দিন তুই আমারে ফোন দিছস না, তুই ভাবছস কি তুই আমারে ছেড়ে যাবি গা, মানে দুনিয়া উলট পালট করে এলাম, যেমনি হোক তুই আমার বউ হইতি না, মানে বুঝাইতেছে কত ভালোবাসা এরকম এসে। এরপরে দেখলাম যে ও ব্ল্যাকমেল করতেছে। হ্যাঁ, আমি হিজড়ারে দিয়ে তোরে উঠাই নিয়ে যাবো, হিজড়ারা আইসা বলবো যে মানে এরকমভাবে হিজড়ারে যে আমার ফোন নাম্বার দিছে, আমার ডিটেলস দিছে, এটা আবার দেখাইছে আমাকে এই মুহূর্তে। হিজড়ারা কি করবে এখানে? হিজড়ার পার্টির সাথে ওর সঙ্গে পঙ্গা আছে। হিজড়ারা আইসা আমাকে বলবে যে আপু একটা বউ সাজাবেন, কত টাকা? আমি যদি বলি 5,000 ধরে 6,000, হ্যাঁ ওনারা রাজি, আমাকে সিএনজি করে নিয়ে যাবে, নেওয়ার পরে ওর হাতে তুলে দিবে, আমাকে বিয়ে করবে। ও বুঝাইতেছে যে বাণিজ্য থাকতে কি বিয়ে করবি নাকি না, এরকম ভাবে বুঝাইতেছে। এর পরবর্তীতে যাক আমি ওই যে আমার পার্লারে যে মেয়েটা ছিল ওকে নিয়ে ওর বাড়িতে গেলাম সকালবেলা একদিন, যে ওর বাড়িতে জানাই দিই, তাহলে তো ওরা যখন আরও চাপ দিবে তাহলে ছেলেটা সইরা যাবে। ওইখানে যাওয়ার পরে ওর বউকে বললাম যে আপু একটু ভেতরে আসবো, আপনার সাথে একটু কথা বলবো। বলতেছে আচ্ছা আসেন। তো বললাম যে আপু এমন এমন এই করছে, আপনি যদি ওই দিন আমার ফোন নাম্বারটা রাখতেন আর পরবর্তীতে আমাকে বলতেন যে আপু ওকে আর নেক্সট টাইম ফোন দিছে, তাহলে আর আজকে এত কিছু হইতো না। আপনিও বলেন না, আর ও আমাকে এভাবে এভাবে আগাই নিছে, বোঝার উপায় ছিল না। আচ্ছা যাই হয়েছে হয়েছে, ক্ষতি হইলে আমার হয়েছে, সমস্যা নাই, তবে আমি আপনার হাজবেন্ডকে কখনোই বিয়ে করব না, আপনি নিশ্চিত থাকেন। ওর বুকটার মধ্যে হাত দিয়ে আমি এভাবে সান্ত্বনা দিছি, উনিও কান্না করতেছে যেহেতু হাজবেন্ড এরকম করতেছে, আমি সান্ত্বনা দিছি সমস্যা নেই, আমি কখনোই বিয়ে করব না। এগুলো বইলা সান্ত্বনা দিয়ে আমি চলে গেছি। রাস্তায় যাওয়ার পরে ওনাকে ফোন দিয়ে আবার নিয়ে আসছে, এই বাড়িতে মহিলা আসছে, তুই তাড়াতাড়ি আয়। উনি আইসা দেখে আমি রাস্তায়, হ্যাঁ তুই আবার এনে আইসস বিচার দেওয়ার লেগে, আবার আমাকে ব্যাকে বাড়িতে আনছে। সবাই বলতেছে এখন যদি আপনি ওর সামনাসামনি থেকে সমাধান না করেন তাহলে ভাববো আপনি দোষী। আবার তো আমাকে ঘরে আসতে হয়েছে, আবার ঘরে আসলাম। ঘরে ঢুকা মাত্রই ওর ওয়াইফ ওর কলারে ধইরা থাপড়াইছে। মানে সে হোক না খারাপ, আমি তো তার একদিন হলেও ভালোবাসছি। আমার এটা দেখে আবার একটু খারাপ লাগলো যে ছেলেটা আসলে অসহায়। ওই যে আমাকে বলছিল যে আমি আমার ওয়াইফের দ্বারা সুখ পাইতেছি না, নির্যাতিত হচ্ছে, আমার খুব খারাপ লেগে গেছে। একবার মনে হচ্ছে বিয়ে করে দেখাই দিই। আবার ওর ওয়াইফ একটা ভুল করছে কি, আমি তো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছি বা ওকে কনফার্ম করার জন্য আসছি, আমি বিয়ে করব না। উনি আবার আমার সামনে বলতেছে আজকে বিয়েটা করাই দিম, এই করবো সেই করবো, মানে যেগুলো আমার উপরে আঘাত লাগতেছে। যেহেতু আমি ওনার ভালোর জন্য ওনার বাড়িতে আসলাম, উনি তো আমাকে আঘাত দিয়ে কথা বলতে পারে না, আমাকে আঘাত দিতেছে, আমার খারাপ লাগতেছে। আবার ওকে মারলো, দুইটা ব্যাপার খারাপ লাগতেছে। মনে হয়েছে বিয়ে করে দেখাই দিই। একবার জিদ আসতেছে, আবার মনে হইতেছে দূর কি দরকার আছে, ওর যা হয়েছে হয়েছে হোক, মানে মনটাকে বারবার বুঝাইতেছি একবার এই পাশে। কিন্তু আপনি প্রথম বউয়ের জায়গায় থাকলে আপনি কি করতেন? এটা তো সবাই যেটা করতেছে সিন ক্রিয়েট করতেছে। না ওই মেয়েটার তো দোষ না, আমি তো বলতেছি মেয়েটার দোষ। রাইট, তারপর হ্যাঁ তারপরে চলে গেল, এরকম ভাবে হইলো। তো ও আবার ফোন দিতেছে বিয়ে করতেই হবে। ও আবার ওই যে ওর বাড়ির থেকে আমরা যে চলে আসছি না, চট টট দেখে চলে আসছি, ও তাড়াতাড়ি গাড়ি নিয়ে আমাদের সামনে আইসা নায়ক স্টাইলে, একবারে নায়কের মতো, এই যে তোর কয়শো বাপ আছে, কয়শো বাপ আছে, বাপ নিয়ে আয়, তোর আমি বিয়ে করুন 1 মাসের ভিতরে, চ্যালেঞ্জ, তুই পারলে ফিরা, তুই আমার বাড়িতে বিচার নিয়ে আইসস, তুই আমার বউ হইবি 100% গ্যারান্টি। মানে ফিল্ম স্টাইল এরকম ভাবে বইলা গেল। যাক আইসা পড়লাম, ওনার সাথে কথা বলতে চাইতেছি না বা এরকম এরকম। উনি আবার বলতেছে বিষ খায় মরে যা মগা, আমার ছেলেটারে তুই দিস, তোর জন্য মরে যাচ্ছি, এই সেই। তখন বললাম আচ্ছা ঠিক আছে, আপনার ওয়াইফ যদি রাজি থাকে তাহলে আমি আপনার বিয়ে করবো, কারণ আমি জানি ওয়াইফ তো কখনো রাজি হবে না, সে তো এটা পারবে না। তখন ও আমার বলতেছে কি, ওয়াইফের তো রাজি করে ফেলছি, আজকে রাইতে বলছি যে আমাদের বিয়ে হয়ে গেছে, তো তুমিও কালকা বইলো ফোন দিয়ে যে আমাদের বিয়ে হয়ে গেছে, দেখো কি হয়। তখন আমি ওনারে বললাম কি আপু আমাদের তো বিয়ে হয়ে গেছে, তো আপনি মানে যদি পারেন আমার ক্ষমা করে দিয়েন, আমার হাতে আর কিছু করার ছিল না, আমাদের বিয়ে হয়ে গেছে, তো আমরা আসেন মিলা টিলা চলি এরকম ভাবে, আমি যেহেতু অনেক টাকা ইনকাম করি, আমাকে এত টাকা পয়সা দেওয়া লাগবে না,
যার ছায়া হিসেবে থাকলো, বা এইভাবে বললাম, দেখলাম উনি কি বলে। তো উনি অনেকক্ষণ টিয়ারকি মারলো। লাস্টে যখন দেখলো যে না আসলে মনে হয় বিয়ে করে ফেলছে, উনি বলতেছে আপু আপনি কি পার্লারে আছেন? আমি কই জি। কোথায়? আমি আপনার পার্লারে আসবো। এখন একটা মানুষ আসতে চাইতেছে, আমি তো আর না করতে পারি না। আমি বলে আচ্ছা ঠিক আছে আসেন। আমি ভাবছি যে উনি আসবে, আইসা দুই কথা ভালো করে বলবে, তাহলে তো আবার। উনি আসার পরে ওনার বাড়ি সাঙ্গু পাঙ্গু নিয়ে আইসা, মানে আমি একা আর ওনার সাথে 5 জন আমাকে যেরকম ভাবে পারে মারধর, আমার মাথার চুল অর্ধেক ছিঁড়ে ফেলছে। মানে উনি তো আইসা বলতো যে আপু সত্যি কি আপনি বিয়ে করে ফেলছেন? বা না, এটা তো এটা আপনি আসলে নিজে থেকে বিপদ ডেকে নিয়ে আসছেন। এটা ওনার দোষ দিয়ে লাভ না, এটা আপনারই না। আমার এই যে কাহিনীটার মধ্যে বেশিরভাগই আমার দোষ, আমি বলবো না আমার দোষ না। হ্যাঁ, পরে উনি মারধর করলো, পুরা বাজারের মানুষ জানছে যে আমি ওনার বউ। আসলে কিন্তু আমাদের বিয়ে হয় নাই। পুরা রিক্সার ড্রাইভার, সিএনজি ড্রাইভারের কাছে ওনারা যায় বলছে এই পার্লারের মহিলা, এই সেই অমুক তমুক, মানে একদম কেমন হয়ে গেল ব্যাপারটা। তখন উনি কি করছে, আমাকে বলতেছে দেখো এরকম হয়েছে। এখন বাজারের মানুষ সবাই আমার পক্ষে, যে তোমার যেহেতু ইজ্জত নিয়ে টানাটানি হয়েছে, হ্যাঁ এটার একটা বিচার হবে, দরবার করব। এখন ও আমাকে ফোন দিয়ে বলতেছে কি দেখো এখন বাজারের মানুষ যদি, যেহেতু বলা হয়েছে যে 5 লাখ টাকা কাবিন, এখন বাজারের মানুষ আমার যেভাবে হোক 5 লাখ টাকা আদায় করবো, আমি গরিব মানুষ তুমি তো জানো, তাহলে তুমি এক কাজ করো, আমি তোমাকে 2-2.5 লাখ টাকা দিয়ে দিই, তাহলে বাজারের মানুষ গুসটুস খাইলো না, বা এত ঝামেলা করে কলঙ্কিত আর হইল না। কে বলতেছে এটা? হ্যাঁ, ওই যে যার সাথে ঝামেলা, ছেলে। পরে বললো তুমি আমাদের বাড়িতে আসো, আমার আব্বা বলছে যে তোমাকে 2-2.5 লাখ টাকা দিয়ে এটার ঝামেলা মিটাই। বিয়ে হয়নি তো 2.5 লাখ টাকা কেন নেবেন? সবাই তো জানতেছে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, তো সবাইকে বলে দেন আমরা টাকা নিয়ে নিছি, কাবিনের শেষ। এটাই তো মানে এই যে আমাকে মারলো, কলঙ্কিত করলো, এটা তো একটা বিচার হওয়া দরকার। এখন আপনি টাকা কেন নিচ্ছেন তাহলে? আমি তো টাকা নিব না, এটা ও বলতেছে আর কি। আর ও বলতেছে তুমি ওইখানে বলবা যে আমার কোনো টাকা নেওয়ার দরকার নাই, আর আমি আর তুমি পরের দিন বিয়ে করবো, যেহেতু তোমার কলঙ্ক হয়েছে। হ্যাঁ, এখানে আমার দোষ আছে, আমি বলতেছি। যেহেতু ওনারা আমাকে মারধর করছে, তখন আমি জিদের বসে আমার মনে হয়েছে যে বিয়ে করা দরকার, সুখ পাইলে পাইলাম, না পাইলে নাই, বিয়ে করব। মারলো কেন? পরে উনি আমাকে বাড়িতে নিয়ে উনি আমাকে বুঝাইছে কি, আর যাই দেখি ওইখানে উকিল আসে, উকিল না কি যেন বলে, কাজী, ডিভোর্স দেওয়া হবে। হ্যাঁ, আমি তো দেখি অবাক যে কি হইলো। মানে উনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, ওই দিন থেকে ফার্স্ট শুরু। উনি আমাকে সিগনেচার দেওয়াইলে, উনি সিগনেচার দিল, মানে সবাই বুঝলো বিয়ে ছাড়া ডিভোর্স। হ্যাঁ, বিয়ে ছাড়া ডিভোর্স, সবাই বুঝলো ডিভোর্স হয়ে গেছে, উনিও মুক্ত। ওনারা ডিভোর্সের সময় কাবিননামা চায় নাই কাজী? উনি বুঝাইছে যে তোমার কোনো চাওয়া পাওয়া আছে? আমি বলছি না, আমার কোনো চাওয়া না। কিন্তু আপনাদের বিয়ে যদি না হয়ে থাকে তাহলে ডিভোর্স হয় কিভাবে? প্রথম কথা হচ্ছে যে কাজীর মাধ্যমে ডিভোর্স হচ্ছে, কাজী তো আপনাদের কাবিননামা চাবে, কাবিননামা কই? এগুলো কিছু চাই নাই। হ্যাঁ, উনি তো চাইলে তো এটার ব্যাখ্যা হইতো, উনি কিছুই চাই নাই, উনি জাস্ট আমাকে নাম লেখাইতেছে, এমনকি আমার আইডি কার্ডের ফটোকপিও চাই নাই। আমি ইচ্ছা করে একটা সালিশের মধ্যে, হ্যাঁ আমি ইচ্ছা করলে একটা ভুল নামও দিয়ে আসতে পারি, ওইখানে কোনো কিছুই চাইতেছে না, আমাকে জাস্ট সবাই বুঝাইতেছে যে হ্যাঁ ছাড়াছাড়ি হয়ে গেছে, বউ খুশি, বাপ মা খুশি, সবাই খুশি, লেখালেখি হয়ে গেল। আমি এত রাত্রে কিভাবে বাড়িতে আসবো? আমাকে কেউ মাথায় হাত দিয়ে সান্ত্বনাও দেয় নাই যে মা তুমি আমাদের জন্য এত কিছু করলা, বিয়ে হয়েছে, বিনা টাকায় আমার এখান থেকে চলে যাইতেছো, বা তোমার কলঙ্ক হয়েছে, এই ধরনের কোনো কথা না। আমি বাড়ি থেকে বের হবো কি করে, লজ্জা লাগতেছে, ওনারা কেউ হেল্পও করতেছে না। লাস্ট মুহূর্তে একজনে বলতেছে ওনার একটা গাড়িতে উঠাই দো, পরে রিক্সা দিয়ে বাড়িতে চলে আসলাম। তো বাড়ির সবাই কেউ এগুলো কিছুই জানে না, যাকে ভাবে গেল। এখন আমার মাথায় তো ভূত চাপছে যে এখন আমার বিয়ে করা লাগবে, যেহেতু উনি আমার সাথে 2 নাম্বারই করছে। কাকে বিয়ে করবেন? ওই ছেলেকে আবার বিয়ে করবেন? ডিভোর্স দিয়ে আসছেন, তাকে আবার বিয়ে করবেন? মানে বিয়ের আগে ডিভোর্স, তারপর আবার বিয়ে? হ্যাঁ, বিয়ে তো হয় নাই, কলঙ্কিত হয়েছি ওরে বিয়ে না করে। তখন পরবর্তীতে বিকেলবেলা ও আমাকে ডেট দিছে, আমি বিকালে আসবো। বিকাল হয়ে যেতেছে, তেমন একটা আসার সম্ভাবনা নাই। তখন ওর এক ফ্রেন্ডে ফোন দিছে যে কি অবস্থা, কি খবর। ওর ফ্রেন্ড বলতেছে যে ও তো বাড়ির থেকে বের হইতে পারতেছে না, যেহেতু কালকে এরকম হয়েছে, বাড়ির থেকে তো 2-4 দিন দিব না। আচ্ছা, আমি ওরা যাই নিয়ে আসতেছি। ওরা আবার নিয়ে আসলো। হ্যাঁ, আমরা আবার কাজের কাছে গেলাম, বিয়ে পড়াইলাম। এবার ফাইনালি বিয়ে করলাম। ফাইনালি বিয়ে হয়েছে। যে কলঙ্কটা হয়েছে বিয়ে না করেও আমি এটা করলাম। ওই যে 5 লাখ টাকা কাবিন দেওয়ার কথা ছিল, মানে আগেরটা সবাইকে আই ওয়াশ করছে যে ডিভোর্স হয়েছে, যে টেনশনের কিছু, কিন্তু এলাকার কেউ জানে না, মানে বাজারে এর পরের বার তারা বিয়ে করছে আবার। হ্যাঁ, বাজারে কেউ জানে না যে ডিভোর্স হয়েছে বা এরকম হয়েছে, বা আমার এলাকার কেউ জানে না, জাস্ট ওদের বাড়ির 2-4 জন, বুঝছেন না? তো এরকম হইলো, বিয়ে হইলো। তখন মানে ব্যাপারটা চাইছিলাম যে কয়েকদিন গোপন থাকুক। তো
দেখা গেল যে উনি তো আমার সাথে থাকতে গেলে ব্যাপারটা আস্তে আস্তে জানাজানি হয়ে যাবে। এই সপ্তাহখানেক কত টাকা কাবিননামা হলো? 5 লাখ টাকা। আছে কাবিননামা আপনার কাছে? কাবিননামা নাই, আমার মোবাইলে ছবি আছে। কাবিননামার ছবি আছে? জি, তারপর পরে ছবি আছে। পরে এভাবে যাক উনি আমার কাছে আসলো সপ্তাহখানেক পরে। আসার পরে যখন 2-3 রাত একসাথে ছিলাম, বাড়ির থেকে ফোন আসতেছে, কই তুমি কেন, মানে ওরা আস্তে আস্তে সন্দেহ করা শুরু করলো। পরে ব্যাপারটা ভাবলাম যে হ্যাঁ, এভাবে লুকায়িত ভাবে সম্ভব না, জানাই দাও, যা হওয়ার হবে যা হওয়ার হবে। পরে ও জানাই দিল যে হ্যাঁ আমরা বিয়ে করছি। পরে ওনারা আবার আসলো, আইসা বলতেছে আপু কি হয়েছে, যে হ্যাঁ এমন আগে বিয়ে হয়েছিল না, এখন হয়েছে। বললাম একবার তো মাইরা গেছেন, এখন চাইলে মারতে পারেন, আপনারা যা খুশি করেন। তো ওই দিন আর মারধর করে নাই, এগুলো শুই না ওনারা চলে গেছে। আর আমার যে পার্লারের স্টাফ, তাদের বাড়ি বাড়ি যাইতেছে, ওদেরকে যেন আমার পার্লারে না আসতে দেয়, মানে আমার বিজনেসটা অফ হয়ে যাক, আমার যেন আস্তে আস্তে সবকিছু কম হয়ে যাক। আপনি বিয়ে করার আগে আপনার বাবা মার সঙ্গে কথা বলছিলেন? না। পরবর্তীতে আপনার কি পরিবারের সাথে সম্পর্ক ছিল আমার, নাকি আপনি একাই থাকতেন ওই সময়টাতে? না, পরিবারের সম্পর্ক, আমি তো পরিবারে আসতেছি যাইতেছি, সবকিছু ঠিকঠাক আছে। পরিবারের বাবা মা ভাই বোন কাউকে জানাননি আপনার এই বিয়ের ব্যাপারে? হ্যাঁ জানে। বিয়ের আগে জানতেন? হ্যাঁ, ওনারা বারবার বলতেছে যে বিয়ে করিস না, সবাই বলতেছে যে করিস না, কিন্তু আমার মাথায় ভূত চাপছে যে আমাকে মারলো কেন। ওকে ফাইন, তারপর এটার জন্য যাক পরবর্তীতে ওনারা তো বলতেছে কেন করলি, বা করলে তো এইটা দরকার নাই, বা অনেক কিছু। তারপর আমি করছি, করার পরে উনি সবসময় আমার কাছে আসতেছে, এখানে যাইতেছে ওইখানে যেতেছে, মানে আমার কাছে আসতেছে ওইখানে যেতেছে, বা আমি ওইরকম ভাবে দিতেছি যাতে গুনাহ না হয়, আল্লাহ যেন না বলতে পারে যে তুমি একা কেন সবকিছু নিচ্ছ। আমার কাছে 7 দিন বা ওর কাছে 7 দিন এভাবে আসা যাওয়া করতেছে, সবাই জানতেছে। আর ওর ওয়াইফের হাতেও তখন হয়তো বা আর সুযোগ নাই, যেহেতু ও এরকম একটা প্রতারণা করার পরে আমাকে বিয়ে করছে। হ্যাঁ, তখন ওর ওয়াইফ হয়তো ভাবতেছে হ্যাঁ আস্তে আস্তে পরে যেভাবে হোক সরামনি, ওরা এটা মাইনা নিতেছে, আমার কাছে আসতেছে, ওইখানে যাইতেছে, সবাই দেখতেছে, জানতেছে, সবকিছু নর্মাল, এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি হচ্ছে না। একদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, উনি যে গাড়ি চালাইতো, গাড়িটা উল্টায় পড়ে ওনার হয়ে গেল। হওয়ার পরে ওনার রাত্রে 11টার সময়, হ্যাঁ যেহেতু প্রেম করে বিয়ে করছি, ওনার প্রতি তো আলাদা একটা টান আছে, আমার খুব খারাপ লাগতেছে যে ওনারে না দেখে আমি কেমনে থাকবো। আজকে উনি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনারে দেখতে গেছি, উনি বলছিল যে তুমি ওই যে কি একটা চাউমিন নাকি কি নামটা, ও রান্না করার জন্য খুব পছন্দ করতো। আমি রান্না কইরা রাইখা জাস্ট ফোন দিছি যে আমি রান্না করছি, তুমি আসো তাড়াতাড়ি। এমনি শুনি অ্যাক্সিডেন্ট। ওই জায়গায় থেকে ওই খাবারটার দিকে তাকাই আমার খারাপ লাগতেছে। যাক, ওই খাবারটা নিয়ে আমি রাত্রে 11টার সময় ওদের বাড়িতে গেলাম, ও অসুস্থ, ওকে দেখার জন্য। রাত্রে 11টার সময় ওদের এলাকার কেউ সজাগ না, জাস্ট ওর ওয়াইফ, ওর আব্বা আম্মা, মানে ওদের ফ্যামিলির, যেহেতু ও অসুস্থ, হাসপাতাল থেকে বাড়িতে গেছে। যাওয়ার পরে ওনার ওয়াইফ মানে আমাকে দেখার পরে একটু রাগারাগি করতেছে, পুরো এলাকার মানুষের সজাগ বানাই ফেলছে। পুরো এলাকার মানুষরা এসে আমাকে অনেক গালাগালি করতেছে, যে মানে অনেক বাজেভাবে গালাগালি যা পারে। তারপরে আমি ওনাকে খাবারটা দিয়ে চলে আসছি যে আমি তোমার জন্য রান্না করছিলাম, তুমি যদি না খাও আমার খারাপ লাগবে, তুমি খায় নিও। তো কান্না টান্না করে চলে আসছি। তো আইসা আবার পার্লারেই ঘুমাইলাম, থাকলাম। তো এর ভিতরে উনি কি হইলো, উনি কিন্তু আমাকে কোনো বাসা করে দেয় নাই, আমরা ওই যে পার্লারেই থাকতাম। আমার পার্লারে উনি একবার থেকে অভ্যাস হয়ে গেছে, ওনার কাছে মনে হলো যে আর টাকা খরচ করার দরকার নাই। উনি আমাকে কোনো হাঁড়ি পাতিল কিনা দেয় নাই, কোনো গ্যাসের চুলা কিনা দেয় নাই, শীত আসছে কম্বল না, মানে ওনার কাছে চাইতেছি, চাইলে বলতেছে আমি তো তোমার টাকা পয়সা দিতে পারি না, সব ইনকামের টাকা তো বাড়ির চলে যায়, কারণ বাড়ির থেকে বলা হইতেছে যে টাকা যেন ওর হাতে একটা টাকাও না দেয়। আমার হাতে কোনো টাকা দেয় না, জাস্ট সিগারেটের জন্য টাকা দেয়, কারণ আমি তোমাকে কিভাবে দিব, এভাবে বলতেছে। যাক, আমিও বিশ্বাস করতাম, আমার ইনকামের টাকা দিয়ে চলতাম ফিরতাম এভাবে। একটা সময় যখন নাকি নভেম্বর ডিসেম্বর আসলো, শীতকালে ওর আলাদা একটা ইনকাম হয়, যে ডেকোরেশনের কাজের তো ওই যে ওয়াজ মাহফিল হয় না, ওয়াজ মাহফিলের রাত্রের বেলা যখন ওয়াজ হয় তখন আলাদা একটা ইনকাম হয়। ওই যে ইনকাম হয় ওই টাকাটা কিন্তু ওর বাড়িতে যাচ্ছে না, ওইটা ওর হাতে আসছে। এরপরেও যখন ও আমাকে টাকা না দিচ্ছে বা কিছু দিচ্ছে না, তখন আমার কিছুটা সন্দেহ হলো যে ব্যাপার কি। অথচ মুখ দিয়ে আপনি যেরকম ওই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলতেছেন না, এত আদর করে, এত আদর, যা বুঝার উপায় নাই যে ও আসলে ওইরকম কিনা, খুব আদর করে। আমরা খুব হ্যাপি, বোঝা যাইতেছে, সবাই দেখতেছে আমরা খুব হ্যাপি। তখন থেকে বলতেছি না, আমি আর সংসারটা করব না, বা আমার যে 5 লাখ টাকার কামিন আমি এটাও চাই না, আমি নিজে থেকে সরে যাব। এটা বলা মাত্রই মানে মারধরের একটা লিমিট ছাড়া মারধর,
আমার এই গাল মারে, একটা কিছু হইলে কিছু বলতে পারি না, একটু 19-20 কথাটা একটু হইলো আবার মারলো, আবার আদরও করতেছে। বোঝার উপায় নেই। তো আমি বাড়ি চলে গেলে 10 মিনিটের ভিতরে যদি না আইসস তোরে যে কি করুম, বুঝাইতেছে খুব প্রেম, আমাকে ছাড়া তার চলতেছেই না। আবার রাগটাক বইলে আবার চলে আসতাম, এরকম ভাবে চলতেছে। এই করতে করতে ওর কিছু প্রতারণা আমার চোখের সামনে পড়লো। ও বিদেশ চলে যাবে আমাকে না জানায়, পাসপোর্ট টাসপোর্ট সব রেডি, একটা কিসের কাগজের জন্য যাওয়া হয় নাই। ও আমাকে আইসা বলতেছে, জানো আমি যে তোমার সাথে প্রতারণা করছিলাম আজকে সব বলবো। আমাকে কি প্রতারণা? কই যে দেখো আমি বিদেশ চলে যেতেছিলাম, কিন্তু একটা কাগজের জন্য হয় নাই, আমি হয়তো বা সপ্তাহখানেকের ভিতরে চলে যেতাম। তখন আমি এমন কান্না শুরু করছি, বলতেছে একটা শুনেই কান্না করতেছো, আরো তো অনেক কিছু ছিল, থাক আর ওইগুলো বললাম না। তখন তো বুঝলাম যে মানুষটা আমার রেখা বিদেশ চলে যাব, মানে হচ্ছে ওই যে আমার 5 লাখ টাকা কাবিন দেওয়া লাগলো না, বিদেশ চলে গেলে আমাকে খরচ খরচা দিল না, একটা সময় তো আমি এইভাবেই চলে যাবো। ব্যাপারটা এরকম দাঁড়াইলো। এরকম ভাবে আস্তে আস্তে প্রতারণাগুলো সামনে আসলো। আমি বুঝতে থাকলাম যে না, মানুষটা দেখা যায় অন্যরকম। আঘাত পাইতে পাইতে, কষ্ট পাইতে পাইতে মনে হলো যে না, আমি তো আসলে টাকার বিনিময়ে তার জন্য আসি নাই। আমার খুব মায়া লাগছিল, গরিব বইলা তাকে ভালোবাসতাম, বাড়ির থেকে মাংস রান্না করে না খাওয়াইতাম। ওই যে ময়মনসিংহের ছেলে, গরিব মানুষ, কি না কি খায়, খুব মায়া করে ভালোবাসতাম। তো সিম্পিতি চলে আসছিল অতিরিক্ত। ওই মানুষটাকে আমি একটা নসিমন ড্রাইভারকে বিয়ে করছি, টাকা পয়সা দেখা না, ও তো গরিব, আমি জাস্ট ভালোবাসার জন্যই বিয়ে করছি। এখন যখন প্রতারণা, আমি কিভাবে থাকবো এখানে, দরকার নাই। আমি নিজের থেকে ওকে আবার ডিভোর্স দিয়ে চলে আসছি। এর ভিতরে 1 লাখ টাকাও দিছি। কবে ডিভোর্স দিয়েছেন? ডিভোর্স দিছি ঈদের 2-4 দিন পরে। কোরবানির ঈদের? না, রোজার ঈদের। আচ্ছা। ডিভোর্স দেওয়ার 7 থেকে 8 দিন আগে 1 লাখ টাকাও দিছি আমি। টাকা দিছি, তুমি উঠার জন্য উঠো, দোয়া থাকবে, সমস্যা নেই। দিয়ে আসলাম। আয়শা ভিডিওটা আমি যে দিয়ে আসছি, ভিডিওটা যদি ওর সামনে না দেখাই ও বিশ্বাস করবে না। আরেকজনকে দিয়ে ভিডিও পাঠায়া শিওর করলাম যে হ্যাঁ আমি তোমার জীবন থেকে চলে আসছি। আমি জানি ও রাগ করে আর কখনো আসবে না। সাথে সাথে আমি মাগরিবের সময় ডিভোর্স দিয়ে চলে আসছি, ও রাত 8টার সময় আমার বাড়ির সামনে দাঁড়ানো, ফোন দিতেছে ঘর থেকে বাইরো, তুই কাপড় নিয়ে বাইরো, তুই দিয়ে ফোন দিয়ে কি হয়েছে, বেটি মানুষ দিলে কিচ্ছু হয় না, আমি তো আর দিছি না, বাইরেও কইছি। আমি আরে কি বলেন এগুলো, ফোন রাখেন। ফোন আর ধরতেছি না, টুস করে ঘরের ভিতর ঢুকে গেছে। আমার বোন এখানে বসা, আম্মা বসা, আম্মা আব্বার সাথে ঝগড়া করে, আব্বা নাই, আম্মার সাথে আমার বোনের সাথে ঝগড়া টগড়া করে, এই আপনার মেয়েরে কি আমি দিছি? হ্যাঁ, আপনার মেয়ে ডিভোর্স দিয়ে পড়ছে, আমি আপনার মেয়েরে নিতে আসছি। বুঝাইতেছে খুব ভালোবাসা। আমার আব্বা আমার মাও ভাবতেছে হ্যাঁ ছেলেটা যেহেতু এত কিছুর পরে আসছে, তার মানে মনে হয় সংসার করার জন্যই আসছে। ও আমাকে বললো আগামী শুক্রবারে আমরা বিয়ে করবো। 2-3 দিন পরেই শুক্রবারে বললাম আজকে না, বলে মূল্য আনবেন, বলতেছে আজকে তো টায়ার্ড, আচ্ছা অন্যদিন। তখন মনে হইলো কি যে প্রতারণা করতেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, একটা মূল্যায়ন না, যদি আবার 2 কথা বলি তার মানেই যে আমার লাইফটা সেটেল হয়ে যাবে তা তো না। ঠিক আছে, আর কয়দিন দেখি। আর কয়দিন দেখতে দেখতে মনে হইতেছে কি না, এমনই ও চেঞ্জ হবে না। তুই যে আমার কষ্ট দিয়ে চলে গেছিলি, ওই কষ্টটা আবার তোকে আমি দিমু, এই জন্য তোকে ফেরত আনছি। আবার চলে গেছি যে না ঠিক আছে, ওকে কষ্ট দিছ তো, হ্যাঁ আমি কষ্ট পাইছি। আবার বলতেছে তোর এত বড় সাহস, আমি তো এগুলো বলি তোর মন পরীক্ষা করার জন্য। মানে কি বলবো ভাই, এত মার ধর, এত কিছু। তারপরে এইভাবে চলতেছে এই যে আজকে 2 মাস, হ্যাঁ বিয়ে ডিভোর্সের পরে ওর সাথে থাকতেছি। অনেক অন্যায় এটা, লোকে সবাই শুনতেছে, জানতেছে, আমাকে নোংরা কথা বলবে, কিন্তু আমি সেকেন্ড চান্স নেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমাকে বুঝাইছে, আমি তোকে একটা সুযোগ দিচ্ছি। আজ অব্দি না, 1 বছরের ভিতরে আমাকে একটা জামাও কিনে দেয় না। শুনেন, আপনি একটা কথা বলি, মানে ওভারলোড হয়ে যাচ্ছে আমরা আসলে। আপনার বর্তমান বয়স আপনি কত বলেছেন? 30 প্লাস। 30 প্লাসের মানুষের জীবনে এগুলো ভুল, এটা অন্যায়, এটা ক্রাইম। আপনি যেগুলো বলতেছেন এগুলো 15, 16, 17, 18 বছরের বাচ্চার গল্প হলে ঠিক আছে, আমরা বুঝতে পারতাম যে ও টিনেজার, ও যেগুলো করতেছে সেগুলো ঠিক আছে, ওগুলোর জায়গা থেকে ওর মানসিক পরিপক্কতা আসে না, সেটা ঠিক আছে। বাট 30 প্লাস অধিকের একটা মানুষ, এবং যার জীবনে যার একটা বাচ্চা আছে, সংসার আছে, তারপরে সে প্রেমের জন্য এত কিছু ভুল করে ফেলবে, এগুলো ভুল না, এগুলো ক্রাইম। আমি সরি, আমার জায়গা থেকে বিষয়টা এরকমই। আপনি ধরেন এসে গল্পটা বলে গেলেন, তো ছেলেটা আপনাকে এটা করেছে, ওটা করেছে, ওটা করেছে, এটা করেছে, ওই ছেলে যদি এখানে বলতো, ওই ছেলেও আপনার এগেইনস্টে 100টা কথা বলতে পারতো। হ্যাঁ, ঠিক আছে, গল্প যখন বলে এখানে কেউ একজন, গল্প যখন এখানে কেউ একজন বলে, তখন সে মনে করে যে আমি হচ্ছি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আর বাকি যারা সবাই অপরাধী। এটা নিয়ম, মানে গল্পের জায়গাটা থেকে এরকমই হয় বলা, কিন্তু গল্পটা কখনো এরকম না, গল্পটা দ্বিপাক্ষিক। অবশ্যই তার কথা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ধরে নিলাম যে যদি আপনি যা বলছেন সবই সত্য যদি হয়, তারপরেও আপনি এই যে
বর্তমান যাকে বিয়ে করেছেন বা বিয়ে করে ডিভোর্স দিয়েছেন বা ডিভোর্স ছাড়া যেভাবে থাকছেন, হোয়াট এভার ইট ইজ, এই সংসারের যে ভুলটা, এই ভুলের সমস্ত ক্রেডিট আপনার। জি জি, এটা অবশ্যই আমার। তাই তাছাড়া আপনি জেনে শুনে ওর বিয়ের আগে জানতে পারছেন যে ওর বউ আছে, আপনি এই আগুনে ঝাঁপ কেন দিবেন? কারণটা হচ্ছে আপনি তার প্রতি প্রেমে পড়ে গেছেন। প্রেমে পড়তেই পারেন হয়তো বা সেখানে মন আসছে যে কারণেই হোক হয়েছে, কিন্তু প্রেমে পড়া আর বিয়ে করে জীবন নিয়ে সিনেমিনি খেলা এটা এক জিনিস না। শোনেন, আমি আমার এন্টায়ার লাইফে অনেক গল্প প্রচার করেছি এই রকমের। বিষয়টা এরকম না যে আসলে কাউকে জ্ঞান দেয়া এই গল্প নিয়ে বা এরকম কোনো কিছু করা। আমাদের সংসার জীবনের অনেকেই আমরা হ্যাপি না, অনেকেই অনেক ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই, বাট যারা বিভিন্ন রকম, দেখুন আজকে যে আমাদের যে বোনটি আজকে এখানে এসছে, ওর নাম হচ্ছে সুমা। সুমা কিন্তু একটা রিয়েলাইজেশন নিয়ে এখানে এসছে যে ওনার মতো কেউ যাতে ভুলগুলো না করে, ওনার মতো ইমোশনালি যাতে ব্লাইন্ডলি কেউ ওই ভুলগুলো না করে। একটা পার্ট পর্যন্ত ওনার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে, বিশেষ করে ওই যে আপনার সেই সময়টাতে প্রায় 13 থেকে 14 বছর আগে একটা ভিডিও নিয়ে ওনার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে, এবং সেখান থেকে ফিরে এসে নিজের জীবনে দাঁড়ানোর যে চেষ্টাটা, একটা সংসার জীবন, এই পর্যন্ত দেখেন, এই পর্যন্ত এই গল্পের এই জায়গাটা অসম্ভব রকম রেসপেক্টের একটা গল্প। একটা যুদ্ধে একটা মেয়েকে সামাজিকতার মানে বলা যেতে পারে রক্তচক্ষু উপেক্ষা করে নিজেকে টিকিয়ে রাখার যে গল্পটা, এটা একটা প্রচণ্ড শ্রদ্ধার সম্মানের একটা গল্প। কিন্তু এই মানুষটাই জীবনের একটা পর্যায়ে এসে যখন এমন একজন মানুষের সাথে ফল ইন হচ্ছে, প্রেমে পড়ছে, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তৈরি হচ্ছে, আবার হচ্ছে না, আবার সেখান থেকে বের হয়ে আসছে, এই যে ব্যাপারগুলা, এইগুলা টিনেজ বয়সে অনেক সময় মানা যায়, কিন্তু এক বাচ্চার মা হয়ে একটা পরিণত জীবনে এক্সপিরিয়েন্সে এসে প্রেম আমাদেরকে এরকম সেকেন্ড করে দিলে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। আমি শুধু আপনাকে একটা জিনিস প্রশ্ন করি, আপনি গল্পটা কেন বললেন বলেন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে? মানে আপনি আসলে ইন্টেনশনটা কি আপনার গল্পটা বলে? আপনার এই গল্প থেকে মানুষ কি শিখতে পারে আসলে? আচ্ছা, মানে যে গল্পটা বলতেছিলাম, আর জাস্ট 2 লাইন বলি, আর জাস্ট 2 লাইন। আপনি 2 লাইন বলেন, কিন্তু 2 লাইনে কিছু থাকবে না, আমি বলার সুযোগ দিচ্ছি আপনাকে, বলেন, সমস্যা নেই। ঠিক আছে। উনি আমাকে ঈদের মধ্যে বুঝাইতেছে যে টাকা টুকা নাই, জামা কাপড় দেয় নাই। হ্যাঁ, উনি বুঝাইতেছে যে কুরবানিও দিবে না। এখন আমার মনে হচ্ছে আমাকে বিয়ে করার পর জীবনে প্রথম যদি উনি কুরবানি না দেয়, তাহলে হয়তো আমাকে নিজেকে অলক্ষী মনে হতে পারে। আমি আমার বোন জামাইয়ের কাছ থেকে 20,000 টাকা আইনা দিয়া ওরে বললাম যে হ্যাঁ, তুমি সাথে কিছু টাকা দিয়ে বাড়িতে কুরবানি দাও। কে বলছে আপনাকে এটা? এটা আমার ধর্মে আছে? আপনার হাজবেন্ডের যদি সামর্থ্য না থাকে দিবে না, শেষ। এই অলক্ষী মনে হওয়ার কি আছে? বউয়ের সাথে কি সম্পর্ক? এই যে আকবারাই আমরা মনে করি, এটাও একটা সমস্যা। যাই হোক, হ্যাঁ, তারপরে পরে উনি কি করলো, 20,000 টাকা নিয়ে উনি আমার বুঝাইছে, আচ্ছা ঠিক আছে, একটা খাসি আনমনে আইনা তোমার এখানে কুরবানি দিব। তখন তো আপনার সে স্বামী না? হ্যাঁ, না না। তারপরে করলো, এটা করার পরে উনি 2-3 বাজার ঘুরে আমাকে বুঝাইলো আমি খাসি টাসি পাই নাই, টাকা আইনা ফেরত দিয়ে দিছে। হ্যাঁ, ঈদের আগের দিন রাত্রে আমাকে রাইখা চলে যেতেছে, বলতেছে যে আমি বাড়িতে যেতেছি, তুমি থাকো। ঈদের কোনো বাজার টাজার কিছু কইরা দেয় নাই, কিছুই না, উনি চলে গেল। আপনার 2 মিনিট হয়ে গেছে, আমি জানি আপনি শুধু অভিযোগই বলতে থাকবেন আপনার এই তাকে নিয়ে। দরকার নাই তো, যেখানে ভুলটাই আপনার, তার অভিযোগ দিয়ে আমরা কি করব বলেন? এখানে কিন্তু আগাগোড়ায় ভুলটাই আপনারই, আপনি সেটা স্বীকার করেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যদি স্বীকার করেন তাহলে মূল কথা হচ্ছে যে ঘরের দরজাটা বন্ধ থাকার কথা ছিল, সেই ঘরের দরজায় এমন একজন এসে টকটক করছে, আপনি জানতেনই সে ঘরের মধ্যে ঢুকলে সে একটা ক্রাইম করবে। সে ঘরের মধ্যে ঢোকা মানে হচ্ছে আপনার ঘরটাকে নষ্ট করে দেওয়া, ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়া। আপনি এটা জানতেন দরজাটা খোলার আগে। এরপর যদি আপনি দরজাটা খোলেন, সেই অপরাধটা কি আপনার না ওর? আপনি আমার জাস্ট এই প্রশ্ন, পুরাটাই আমার। আপনার না? তাহলে আর ওকে অভিযোগ দিয়ে লাভটা কি? ওর বিরুদ্ধে আর বলে লাভটা কি? না না, বলে লাভ নাই, কিন্তু এটাই যে আমি যে ভুলগুলো করছি, এই যে বুকামি, এত কিছু লাইফের, এত ধাক্কা খাওয়ার পরেও কিছু শিখতে পারি নাই, বুঝতে পারি নাই। এখন যখন আবার রাস্তা দিয়ে হাঁটবো, একটা তো ঘটনা আছে, একটা হাজবেন্ড। আপনাকে একটা প্রশ্ন করি, আপনি একটা সৎ একটা উত্তর দিন। হ্যাঁ, একদম মন থেকে, আমি বিশ্বাস করি আপনি সেই উত্তরটা দিবেন। আপনি ওকে ভালোবাসেন এখনো? জি, ভালোবাসি। দ্যাট ইজ দ্য, মানে গল্পের যদি লেসন বলেন তাহলে এটা হচ্ছে লেসন। যে মানুষটাকে সে এখনো সে ভালোবাসে, সেই মানুষটার সম্পর্কে সেখানে বসে অভিযোগের পর অভিযোগ বলে যাচ্ছে। ফ্যাক্ট হচ্ছে কি, আমরা আসলেই সত্য কথা বলতে লাভ কোনটা, লাভের সাথে রেসপেক্ট কোনটা, এবং লাভের জায়গাটা থেকে আসলে কতটুকু আমাদের জীবনে রেসপেক্টের একটা জায়গা থেকে চর্চা করা উচিত, সেইটা আমরা আসলে বুঝি না। আমরা আসলে কেউই বুঝি না। যে মানুষটাকে আমি লাভ করি, সেই মানুষটাকে আমি কেন অসম্মান করব? অ্যান্ড উই ডু অ্যাকচুয়ালি লাভ করার পরেও করি, মানে কষ্টের জায়গা থেকে করি, অভিমানের জায়গা থেকে করি, বিভিন্নভাবে করি। হ্যাঁ, বিভিন্নভাবে করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি এখনও তাকে ভালোবাসেন বলেই
এগুলো করে যাচ্ছেন এইভাবে। তো আর ওই যে একটা কথা আছে না, যে কে জানি বলেছিল এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, মানে এটা যেমন সত্য তেমনি এটা একটা বিধ্বংসী কথা। কারণ এই ইমোশনটা খুবই পার্টিকুলার একটা টাইমের জন্য, খুবই লিমিটেড একটা টাইমের জন্য। এই ইমোশন থেকে টুডে অর টুমোরো আপনাকে বের হইতেই হবে এবং ইমোশনটা কাজ করবে না। কিন্তু যেই সব অন্যায় জিনিসগুলো আপনি আপনার জীবনে এই সময়টাতে করবেন এই ইমোশনের প্রেক্ষাপটে, এটার ক্ষতি আপনাকে সারাটা জীবন বয়ে বেড়াতে হবে, সারাটা জীবন, বিলিভ মি। সো প্লিজ এই সব ইমোশনের শেখান হয়ে আমরা যাতে ভুল না করি। আপনার সন্তানটা বড় হচ্ছে, আমি এই জন্য এত বছর পরে এখানে আসা, এত বছর পর ওই যে অতীতের ঘটনাটা এখানে আনা, যেখানে মাত্র কিছু সংখ্যক মানুষ জানতো, সত্য হোক মিথ্যে হোক জানতো, এখন তো সবাই জানতেছে, মিথ্যে হোক যাই হোক সবাই জানতেছে। হ্যাঁ, এত বছর পরে কেন সামনে আনলাম? এই জন্যই আনলাম যে আমি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই, কাউকে একটা কথা বলতে পারি নাই। দেখা গেছে যে ফুফাতো বাইরে শাসন করছি, বলছে ও তুমি নিজে কেমন ভালো। আঘাত পাইছি, খুব কষ্ট লাগছে যে ওই যে একটা ঘটনার জন্য কারো কাছে মানে মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। এখন হাজব্যান্ড যে মারধর করে, উনি কিন্তু এই জন্যই মারধর করছে যে তোর বাড়ির মানুষের তো কত মুখ তমুক, তোরা কেন আমি ভাত খাওয়ামো, এই ধরনের। এই যে আমার এলাকার মানুষ একটা ঘটনাকে ইস্যু করে আমার হাজব্যান্ডের সংসারটাতে আমাকে টিকতে দিল না। যাক, টিকলাম না, ঠিক আছে, আমার এখানে হয়তো ভুল আছে, কিন্তু আমার মেয়েটাও তো এরকম, আমার মেয়েটার বিয়ে হবে, হয়তো ওর হাজব্যান্ড কোনো দিন আবার বলবে তোর মা এমন করছিল। এই যে মিথ্যেটা আমি বয়ে বেড়াইছি, এটা আমার মেয়ে আবার বয়ে বেড়াবে। সম্পর্কটা যখন খারাপ হয়ে যায় দুজন মানুষের মধ্যে, তখন মানুষের এই দুর্বল জায়গাগুলো নিয়ে কথা বলতেই মানুষ পছন্দ করে। তখন আমার মেয়েটা এরকম সব আপনার হাজবেন্ড যে ভদ্রলোক যে কথা বলছেন, উনি যখন ভালো থাকে, যখন ভালো মুডে থাকে আপনার সঙ্গে, তখন আপনাকে সে সম্মান করে না, আপনাকে আদর যত্ন করে না? করে তো। ঠিক তখনই মানুষটা যখন মেজাজটা বিগড়ে যায়, তখনই সে পুরো একদম জঙ্গলি জানোয়ারের মতো হয়ে যায়, রাইট? এখন কথা হচ্ছে কি, এই দুইটা জায়গার মধ্যে ব্যালেন্স রাখাটা খুব জরুরি। আমরা সেটা করি না। আমাদের কাছে মনে হয় যে ঠিক আছে, আমাদের একটা পাত্রে আমরা খাচ্ছি, এবং এটাও কিন্তু আমাদের দেখবেন যে বায়োলজিক্যালভাবেই কেন জানি আমরা পাইছি। মজার বিষয় হচ্ছে, আমরা একটা পাত্রে খাচ্ছি এবং এই পাত্রটা যেটা আমরা ওই পাত্রেই দেখা গেল মানে এক ধরনের ভমিটিং করে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আমরা ব্যালেন্স রাখতে পারি না এবং আমরা মনে করি না যে নেক্সট এই জিনিসটা আমার প্রয়োজন। হ্যাঁ, বিশেষ করে আমি যখন ইমোশনালি একটা মানুষের প্রতি ফল করছি, তুমি ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই, তুমি ছাড়া আমার চলবে না, একদম দুনিয়া উথাল পাতাল হয়ে যাচ্ছে। আবার যখন অপছন্দের তালিকায় চলে যাচ্ছে মানুষটা, ওর চেহারার দিকে তাকাবো না। এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটা খুবই জরুরি, এবং ব্যালেন্স হয় না বলেই জীবন কখনো কখনো খুবই সুন্দর, কখনো কখনো মারাত্মক অসুন্দর। ওই যে আপনি তো আপনার একটা হাজব্যান্ডের সংসার করে আসছেন, যার শরীরটা পচে গেল, মারা গেল, উনি তো আপনার কাছে অসাধারণ একটা মানুষ, তাই না? অবশ্যই সারা জীবন তাকে আপনি রেসপেক্ট করে যাবেন। প্রেম যতই থাকুক না কেন, ইমোশন যতই থাকুক, যত লাভই করেন না কেন, আপনি বিয়ের ক্ষেত্রে কখনোই ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত না যৌক্তিকভাবে। এটা আপনি বলবেন কি বলবেন না বলেন? জি অবশ্যই। আপনার দ্বিতীয় বিয়েটা, যেটা এটা খুব ভালো সিদ্ধান্ত ছিল না? এটা অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল। আমি এই গল্পগুলো এখানে এটা বলার কারণ হচ্ছে কি, এই যে আমি যখন আবার রাস্তা দিয়ে হাঁটবো, লোকে বলবে ও তো স্বামী সংসার করতে পারে নাই, বাবা আরো হাঙ্গাল নিতে। আপনি চেহারা মানুষের মুখ বন্ধ করতে পারবেন না তো, মানুষের মুখে। এবং কেউ ফেরেশতা না, শোনেন, প্রত্যেকের জীবনেই আছে। কারোটা আমরা হয়তো জানি, কারোটা আমরা জানি না। আর আমরা বিচার করতে পছন্দ করি, আমরা মানুষকে নিয়ে কথা বলতে পছন্দ করি। ওগুলো বাদ দেন, ওগুলো নিয়ে আপনি যদি চলতে চান আপনি পাগল হয়ে যাবেন। কিন্তু আমার ওকে ছেড়ে দেওয়ার মধ্যে সব থেকে মেন কারণ ছিল ওই যে লোকে আমাকে বলতেছে যে আমি কারো সংসার নষ্ট করছি, বা বিভিন্ন ভিডিও, তাহলে আপনার বিয়ে করাটাই উচিত হয় নাই। হ্যাঁ, বিভিন্ন ভিডিও আসে যে মানে খারাপ মেয়েরাই দ্বিতীয় বিয়ে করে, বা এগুলো দেখার পরে আমার খুব খারাপ লাগে। সেজন্য আপনার সেকেন্ড বিয়েটার ক্ষেত্রে আপনার একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আপনি তো স্বাবলম্বী নারী ছিলেন, ধরেন আপনার এই ভুলের জায়গাটা আমি মানতে পারতাম যদি আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতেন, যদি নির্ভর থাকতেন, যদি মনে না ঠিক আছে বের হয়ে যাই, বাবা আমার ঘরে আছেন, বাবা মা আপনার সঙ্গে অত্যাচার করতেছে, তা তো না, হ্যাঁ চলে গেলাম। কিন্তু আপনি নিজে নিজে আয় করতেছেন, আপনি আরো 4-5টা মানুষের কাজের ব্যবস্থা করছেন, সেখানে আপনার তো এই ধরনের একটা মানে শুধুমাত্র আবেগী হয়ে, শুধুমাত্র প্রেমে পড়ে এই ধরনের ভুল করাটা উচিত হয় না। এটা তো অবশ্যই উচিত হয় না। আর তখন মনে হয়েছে কি যে না, মানে দুইটা সংসার কি অনেকের আছে না, বা যদি একটু মেনে নেওয়া যায়, সমস্যা কি? প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা কথা বলে নেই, এটা একপাক্ষিক গল্প এবং আমাদের ডিসক্লেইমারে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে একটা মানুষ যখন জীবন গল্প বলে তখন তার জায়গা থেকে সে নিজের মতো করে বলে, এবং এই বলার মধ্যে প্রচণ্ড রকমের ভুল থাকতে পারে, এই বলার মধ্যে মিথ্যা থাকতে পারে, এই বলার মধ্যে
কোনো কিছুই প্রমাণযোগ্য নয়। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি যাদেরকে নিয়ে গল্প হচ্ছে, যাকে নিয়ে গল্প হচ্ছে, সেই বিষয়গুলোর নাম, পরিচয় সমস্ত কিছু হাইড করে গল্পটা উপস্থাপন করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানকে হেয় করা নয়। আপনারা দেখবেন ডিসক্লেইমারে কথাটা স্পষ্ট করে বলে দেওয়া আছে। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে তার জীবনের গল্প, যিনি যেটা এখানে বলে গেলেন, সেই গল্প থেকে আমাদের কোনো কিছু শেখার আছে কিনা সেই মেসেজটা বের করা। আজকের এই জীবন গল্পের দুটো দিক, একটা হচ্ছে আমাদের সমাজে নারীরা বিভিন্নভাবে নিগৃহীত হয়, এবং বিশেষ করে যে সময়ের গল্প বলেছে সেই সময় এরকম ঘটনা কিন্তু অনেক ছিল, যে একটা ছোট্ট ভিডিও ফুটেজ বের করে দিয়ে তাকে সামাজিকভাবে বিভিন্নভাবে হেয় করা, এবং সেটার কনসিকুয়েন্স কত বড় হতে পারে, লেখাপড়া বন্ধ হয়ে যাওয়া, অনেকে সুইসাইডের মতো ঘটনাও বেছে নেয়। সেই একটা অধ্যায়। তারপরে নিজের জীবনে ঘুরে দাঁড়িয়ে সুন্দর একটা জীবন, এবং তারপরে এসে ইমোশনালি ফল ইন হয়ে নিজের জীবনটাকে এলোমেলো করে ফেলা, এবং এই জাতীয় সম্পর্কে শুধুমাত্র ইমোশনালি ফল ইন হয়ে জড়িয়ে যাওয়া মানে হচ্ছে পুরো জীবনটাকে নিয়ে জুয়া খেলা, এবং সেটা না করাটাই উত্তম। আজকের এই গল্প থেকে যদি আমরা এতটুকু শিখতে পারি তাহলে আমরা বলবো যে আমরা সাকসেস হয়েছি। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।